বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের নবম সেশনের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা মায়াজম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। মায়াজম বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই প্রশ্ন করবেন। ডাক্তার হেনিম্যান লক্ষ্য করলেন যে অনেক ক্রনিক রোগে সুনির্বাচিত ঔষধেও রোগী আরোগ্য হচ্ছে না, বরং রোগীর রোগ অবস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তখন ডাক্তার হেনিম্যান এর সমাধান খোঁজা শুরু করেন। ডাক্তার হেনিম্যান যখন চিকিৎসা শুরু করেন তখন দেখলেন যে অনেক ক্রনিক রোগ আছে যেগুলো সুনির্বাচিত ঔষধেও রোগী আরোগ্য হচ্ছে না। তার সমস্ত লক্ষণ অনুযায়ী তাকে ওষুধ দেওয়ার পরও সে আরোগ্য হচ্ছে না, বরং দিন দিন তার রোগ অবস্থা আরও বৃদ্ধি পাচ্ছে। তখন ডাক্তার হেনিম্যান এর সমাধান খোঁজা শুরু করেন। তখন তিনি খুঁজতে শুরু করেন কী জন্য তার সুনির্বাচিত ওষুধটা কাজ করতেছে না। অবশেষে তিনি আবিষ্কার করেন যে মায়াজমেটিক সমস্যার কারণে এমনটা হচ্ছে। আর মায়াজম হলো একটি অদৃশ্য শত্রুভাবাপন্ন গতিশীল প্রক্রিয়া, যা একটি জীবন্ত প্রাণীর সিস্টেমে প্রবেশ করে ধাতুগত অবস্থার একটি খাঁজ বা কলঙ্ক তৈরি করে, যা শুধুমাত্র একটি উপযুক্ত অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দ্বারা নির্মূল করা যেতে পারে। রোগীর মধ্যে যখন কোনো মায়াজম কাজ করে তখন শুধুমাত্র একটা উপযুক্ত অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দ্বারা রোগীকে সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব হয়। যদি কার্যকর অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা না করা হয় তবে এই মায়াজমটি ব্যক্তির মধ্যে সারা জীবন ধরে থাকবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যেও সংক্রমিত হবে। যদি কারোর মধ্যে মায়াজমেটিক সমস্যা দেখা দেয় তখন যদি তাকে অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা না দেওয়া হয় তাহলে সে সারা জীবন এই সমস্যায় ভুগতে থাকবে, এমনকি তার পরবর্তী প্রজন্ম এই ধরনের সমস্যায় ভুগতে থাকবে, অর্থাৎ এই ধরনের সংক্রমণে সংক্রমিত হবে। একটি কেসের মায়াজমেটিক বিশ্লেষণ এবং অন্তর্ভুক্তিকরণের গুরুত্ব। আমরা কেন একটা কেসের মধ্যে মায়াজমকে চিন্তা করব এবং মায়াজমের বিষয়টা কী জন্য অন্তর্ভুক্ত করব, এটার গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বর, কেস খোলার জন্য। যে সকল কেসে লক্ষণের অভাবে একটি পূর্ণাঙ্গ লক্ষণ সমষ্টি পাওয়া যায় না। অনেক কেস আছে যে সকল কেসে আমরা কোনো লক্ষণ পাই না, যেমন ওয়ান সাইডেড যে সকল ডিজিজগুলো আছে, যেমন কারো একটা আঁচিল হয়ে আছে, এছাড়া আর অন্য কোনো লক্ষণ নেই। একজন আসছে আপনার কাছে একটা টিউমার নিয়ে, এছাড়া তার মধ্যে আর অন্য কোনো লক্ষণ নেই। বা যে সকল কেসে বিভিন্ন শারীরিক আবেগের এবং আইটোজনিক লক্ষণের কারণে মিশ্রিত বা কলুষিত পিকচার পাওয়া যায়। এমন অনেক কেস আছে যে সকল কেসে শারীরিক আবেগগত বা অপচিকিৎসার কারণে যে সকল লক্ষণ দেখা দেয় এর একটা মিশ্রণ পাওয়া যায়, বা লক্ষণগুলো কলুষিত হয়ে গেছে এমন একটা পিকচার পাওয়া যায়। সেই সকল কেসে গভীর ক্রিয়াশীল অ্যান্টিমায়াজমেটিক ঔষধের কেন্দ্রীভূত ক্রিয়ার দ্বারা কেসটি খোলা যায়। যে সকল কেসে আমরা লক্ষণ পাবো না, রোগীর 2-1টা লক্ষণ বলতেছে কিন্তু 2-1টা লক্ষণে আমরা জানি যে ওষুধ নির্বাচন করা সম্ভব না, রোগীর থেকে লক্ষণ সমষ্টি পাওয়া যায় না। অর্থাৎ যে সকল ওয়ান সাইডেড ডিজিজ আছে বা যে সকল কেসে রোগীর শারীরিক আবেগগত লক্ষণ বা অপচিকিৎসার ফলে যে সকল লক্ষণ প্রকাশ পেয়েছে সবগুলোর একটা সংমিশ্রিত বা কলুষিত লক্ষণ সমষ্টি পাওয়া যায়, সেই সকল কেসে গভীর ক্রিয়াশীল অ্যান্টিমায়াজমেটিক ওষুধের কেন্দ্রীভূত ক্রিয়ার দ্বারা কেসটি খোলা যায়। কেন্দ্রীভূত ক্রিয়ার কারণে একটি গভীর ক্রিয়াশীল অ্যান্টিমায়াজমেটিক ওষুধ এই ধরনের কেসে চাপা পড়া লক্ষণগুলো উপরিভাগে নিয়ে আসে। রোগী আসলে কোন মায়াজমের রোগী, তাকে যদি সেই মায়াজমেটিক চিকিৎসাটা দেওয়া হয় তাহলে ওই অ্যান্টিমায়াজমেটিক ওষুধটি রোগীর ভিতরে যেই লক্ষণগুলো চাপা পড়া আছে সেই সকল লক্ষণগুলো উপরিভাগে নিয়ে আসবে, অর্থাৎ তখন লক্ষণগুলো প্রকাশ পাওয়া শুরু হবে। যখন লক্ষণগুলো প্রকাশ পাবে তখন আমরা ওই লক্ষণ সমষ্টি অনুযায়ী আমরা সঠিক ওষুধটা দিতে পারবো। এই জন্য আমাদেরকে যে কোনো কেসে মায়াজমেটিক বিশ্লেষণ এবং ওই ধরনের কেসে মায়াজমটা অন্তর্ভুক্ত করতে হবে। 2 নম্বর, যে সকল কেসে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ সমষ্টি অনুপস্থিত রয়েছে সে সকল কেসে রোগীর মানসিক সারমর্ম, স্বভাব এবং ব্যক্তিগত চরিত্রকে কাভার করে এমন একটি অ্যান্টিমায়াজমেটিক ঔষধ নির্বাচন করা যায়।
এমন অনেক কেস পাবেন যে সকল কেসে আমরা সম্পূর্ণ লক্ষণ সমষ্টি পাবো না, রোগীর রোগ লক্ষণ সমষ্টি পাওয়া যাচ্ছে না। সে সকল কেসে আমরা যদি রোগীর মানসিক সারমর্ম, স্বভাব, ব্যক্তিগত চরিত্র এই তিনটাকে কাভার করে এমন একটা অ্যান্টিমাইজমেটিক ওষুধ দিই, তাহলে দেখা যাবে যে রোগীর সব লক্ষণ চলে আসতেছে বা সব লক্ষণ প্রকাশিত হবে। এই দুইটা কথা সবাই বুঝছেন? আর যখন আমি রোগীর থেকে সিমটমই নিতে পারতেছি না ওষুধ দেওয়ার মতো, সেক্ষেত্রে আমি অ্যান্টিমায়োটিক ওষুধটা সিমটমের ভিত্তিতে তালাশ করব কিভাবে? হ্যাঁ, আমি তো আমার পেশেন্ট থেকে সিমটম ওষুধ দেওয়ার মতো কোনো সিমটমই দিতে পারি না। জি, আমি আপনার প্রশ্নটা বুঝছি। মায়োটিক ওষুধটা দেব কিভাবে? আচ্ছা, মানে আপনার কথা আমি বুঝছি, প্রশ্নটা সুন্দর প্রশ্ন করছেন। ধরেন একজন রোগী, আপনি তার রোগ মানে কোনো লক্ষণ পাচ্ছেন না, তার বসা, উঠা, আচার আচরণ, অঙ্গভঙ্গি এগুলো তো পাইতেছেন। সে রাগী নাকি শান্ত এগুলো তো পাইতেছেন। তার স্বভাব কি, সে বেশি কথা বলে না কম কথা বলে, সে কি খুব উগ্র মেজাজি নাকি শান্ত স্বভাবের, সে কি কথা বলার সময় বারবার হাসতেছে না কান্না করতেছে, এগুলো তো পাবেন নাকি? এগুলো পাওয়া যাবে না? এগুলো তো পাওয়া যায়। হ্যাঁ, এই এখানে 2 নম্বরে কিন্তু এটাই বলা আছে যে রোগীর যখন কোনো কেসে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ সমষ্টির অনুপস্থিত থাকবে, সেই সকল কেসে রোগীর মানসিক সারমর্ম মানে তার মেন্টালিটিটা কেমন এটা বিবেচনা করতে হবে, তার স্বভাবটা কেমন এটা চিন্তা করতে হবে, এবং তার ব্যক্তিগত চরিত্রটা কেমন। এই তিনটা মিলে যে ওষুধটা আসবে, মানে যে অ্যান্টিমাইজমেটিক ওষুধটা আসবে তাকে সেই অ্যান্টিমাইজমেটিক ওষুধটা দিতে হবে। আর এগুলা বিবেচনা মানে কোন মাইজমেটিক ওষুধটা আসবে এটা আমরা পরে যখন সোরাস, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার নিয়ে আলোচনা করব তখন আপনারা আরও সহজ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ একজন রোগী অনিদ্রার কথা উল্লেখ করলো, কিন্তু পার্থক্য করার মতো কোনো হ্রাসবৃদ্ধি বা লক্ষণটি সম্পূর্ণ করে এমন কোনো বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ উল্লেখ করে নাই। মানে রোগী এসে বললো যে আমার ঘুম হয় না, এর সাথে আপনি আর কোনো লক্ষণই পাইলেন না, তার কোনো হ্রাসবৃদ্ধি নাই বা অনিদ্রার সাথে সম্পর্কিত আর কোনো সিমটমই নেই, তখন সেই ব্যক্তির মানসিক সারমর্ম, স্বভাব এবং ব্যক্তিগত চরিত্রকে কাভার করে এমন একটি অ্যান্টিমাইজমেটিক ঔষধ নির্বাচন করতে হবে। উদাহরণস্বরূপ রোগীর মানসিক সারমর্ম হতে পারে রোগীর সন্দেহপ্রবণ, আপনি লক্ষণ নিয়ে জানতে পারলেন যে রোগীর সন্দেহপ্রবণ, হিংসুটে এবং তার শরীরে আঁচিল আছে যা সাইকোসিসকে প্রতিনিধিত্ব করে। রোগী সন্দেহপ্রবণ, আপনি মানসিক লক্ষণ জানতে গিয়ে জানতে পারলেন যে সে একটু সন্দেহপ্রবণ, সব কিছুতে সন্দেহ করে, মানুষের সাথে হিংসা করে এবং তার শরীরে একটা আঁচিল আছে, তার মানে এই সকল লক্ষণগুলো সাইকোসিস মায়াজমকে নির্দেশ করে। তখন তাকে সাইকোটিক মায়াজমের একটা অ্যান্টিমাইজমেটিক চিকিৎসা দিতে হবে। 3 নাম্বার, একটি কেসের লক্ষণ সমষ্টি বিবেচনা করার সময় সারফেস মায়াজমকে অন্তর্ভুক্ত করে প্রেসক্রাইবিংয়ে আরও আত্মবিশ্বাসী হওয়া যায়। একটি কেসের লক্ষণ সমষ্টিকে বিবেচনা করার সময় সারফেস মায়াজমকে অন্তর্ভুক্ত করে প্রেসক্রাইবিংয়ে আরও আত্মবিশ্বাসী হওয়া যায়। মায়াজম এবং লক্ষণগুলো মুদ্রার এপিটোপিট ছাড়া আর কিছুই নয়, এবং একটিকে বিবেচনা করার সময় অন্যটিকে বাদ দেওয়া যায় না। যখন আমরা রোগীর লক্ষণ নিব তখন রোগীর মায়াজম ভিত্তিক যে লক্ষণগুলো আছে সেগুলো নিতে হবে। যখন আমরা রোগীর কোন মায়াজমে আছে বর্তমানে, মানে সারফেস মায়াজম কোনটা বর্তমানে, তার মধ্যে কোন মায়াজমটা প্রভাব বিস্তার করতেছে সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। লক্ষণ সমষ্টি নেওয়ার সাথে সাথে আমাদেরকে রোগীর সারফেস মায়াজমে কোন মায়াজমটা আছে বা কোন মায়াজমের প্রভাবটা বর্তমানে আছে সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। যদি আমরা এটা বিবেচনা করতে পারি তাহলে আমরা যে ওষুধটা রোগীকে দিব অবশ্যই অনেকটা আত্মবিশ্বাসী দিতে পারবো যে রোগী অবশ্যই আরোগ্য হবে। প্রকৃতপক্ষে লক্ষণ সমষ্টিকে সম্পূর্ণ বলা যাবে না যতক্ষণ না নির্বাচিত ওষুধ সারফেস মায়াজমকে কাভার করে। অনেক সময় দেখা যাবে যে যখন আমরা রেপার্টরি করবো বা আমাদের যারা ভালো ম্যাথমেটিক্যাল জানি তারা দেখবো যে রুগী 5-6টা লক্ষণ নিলাম, নেওয়ার পরে 3-4টা মেডিসিন আসছে। ধরেন প্রথম আসলো সালফার, পরে আসলো মার্কসল, এরপর আসলো ম্যাডোইনা, 3টা মেডিসিন আপনার পাশাপাশি আসলো। এখন আপনি রুগীকে কোন ওষুধটা দিবেন? এই অবস্থায় দেখতে হবে যে
তার সারফেস মায়াজমে কোনটা আছে, তার মধ্যে কি চুলকানি বেশি আছে, যেটা আমরা জানি সোরা, তার মধ্যে কি আঁচিল বা টিউমার এই ধরনের কোনো কিছু আছে, তাহলে আমাদের চলে যেতে হবে সাইকোসিস মেডিসিন কোনটা আছে, ম্যাড্রোইনাম। এখন যদি আমরা তার মধ্যে পাই যে তার মধ্যে আলসার আছে, ক্ষত আছে, পুজ নিঃসরণ হয়, মানে দুর্গন্ধযুক্ত পুজ নিঃসরণ হইতেছে, তাহলে তার জন্য আমাদের মার্সল চিন্তা করতে হবে। মানে সারফেস মায়াজমে যেই মায়াজমটার প্রভাব আছে সেটা অনুযায়ী লক্ষণ সমষ্টি মিলে আমরা যদি রুগীকে ওষুধ দিই, তাহলে অবশ্যই ওষুধটা দ্রুত কাজ করবে এবং রুগীকে স্থায়ীভাবে আরোগ্য করবে। আর অনেক সময় অনেক রোগীর মধ্যে তিনটাই দেখা যায়, চুলকানি আছে আবার আছিল আছে, পরে কোথাও এরকম আলসার ধরনের আছে, এরকম কিন্তু অনেকে পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, সুন্দর কথা। এই অবস্থায় দেখতে হবে যে কোনটা তাকে বেশি কষ্ট দিতেছে, তাকে চুলকানিটা বেশি কষ্ট দিতেছে, নাকি আঁচিলটা কষ্ট দিতেছে, নাকি তার পুজ যেটা নিঃসরণ হইতেছে সেটা তাকে বেশি কষ্ট দিতেছে। যেটা বেশি তাকে কষ্ট দিতেছে ওইটা হলো তার সারফেস মায়াজম। মানে ওই মায়াজমের প্রভাবটা এখন তার উপরে বেশি বিস্তার লাভ করছে, তখন তাকে ওই মায়াজমের উপর নির্ভর করে ওষুধটা দিতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের সোরা আবার সিফিলিটিক মায়াজম দুইটা একসাথে দেখা যায়, যেমন যে বললেন যে পুজ নিঃসরণ হইতেছে, আবার তার চর্মে চুলকানিও আছে বা অ্যালার্জির সমস্যা আছে, তখন কিন্তু চিন্তা করতে হবে টিউবারকুলার মায়াজমের কথা। কারণ টিউবারকুলার মায়াজম হলো সোরা সিফিলিসের মিশ্রণ। যাক, ওটা একটু ডিপ কথা, ওটা এখন দরকার নেই, বর্তমানে যেটা বলতেছে সেটা বুঝে। 4 নাম্বার, চিকিৎসার পরিকল্পনা পরিবর্তন বা ওষুধ পরিবর্তন করার প্রয়োজনীয়তা মূল্যায়ন করতে মায়াজমের প্রয়োজন হয়। চিকিৎসার পরিকল্পনা পরিবর্তন বা ওষুধ পরিবর্তন করার প্রয়োজনীয়তা মূল্যায়ন করতে মায়াজমের প্রয়োজন হয়। যদি আমরা মায়াজম সম্পর্কে জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে রোগীকে চিকিৎসা দিতেছি এই চিকিৎসার সিস্টেমটাকে ঠিক আছে কিনা, আমি যেভাবে আগাইতেছি বা আমি যে পরিকল্পনা করে রোগীকে ওষুধ দিতেছি এটা ঠিক আছে কিনা, এটা বোঝা যায় মায়াজম জানা থাকলে। বা রোগীর ওষুধ কি এখন পরিবর্তন করতে হবে নাকি আমি একই ওষুধে থাকবো, এটা কিন্তু অনেক ডাক্তারদের এই সমস্যাটা দেখা যায় যে আমি কি ওষুধটা পরিবর্তন করে ফেলবো নাকি পরিবর্তন করব না। আমি রোগীকে যেই লক্ষণে ওষুধটা দিয়েছিলাম এখন তো ওই লক্ষণটা ভালো হয়ে গেছে, এখন কি আমি একই ওষুধে থাকবো না আমি ওষুধ পরিবর্তন করব, এটা আমরা বুঝতে পারবো যদি আমরা মায়াজমটা জানি। এই জন্য মায়াজম খুবই গুরুত্বপূর্ণ, মায়াজম না জানলে কিন্তু আমরা একবার এক এক ওষুধ দিব। যখন প্রথম ওষুধ দেওয়ার পর কিছু লক্ষণ অদৃশ্য হয়ে যায় তবুও মায়াজমেটিক লক্ষণ সমষ্টি সারফেসে একই মায়াজমের উপস্থিতি বা প্রাধান্য দেখায়, যা মূলত প্রয়োগকৃত ওষুধ কাভার করে। তখন মায়াজম চিকিৎসককে প্রয়োগকৃত ওষুধের মধ্যেই থাকার জন্য নির্দেশনা দেয়। আপনি রোগীকে তার লক্ষণ অনুযায়ী একটা ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পর দেখা গেল যে তার কিছু লক্ষণ ভালো হয়ে গেছে, কিন্তু তার মায়াজমেটিক লক্ষণ সমষ্টি নির্দেশ করতেছে যে আপনি যে ওষুধটা দিচ্ছেন এই ওষুধটাই এখনও তার মধ্যে প্রাধান্য বিস্তার করতেছে, বা তার যে মায়াজমেটিক লক্ষণ সমষ্টি আছে এই লক্ষণ সমষ্টি এখনও এই ওষুধকে কাভার করতেছে, এই ওষুধই এই লক্ষণগুলো কাভার করতেছে। তখন মায়াজম চিকিৎসককে তার একই ওষুধে থাকার জন্য নির্দেশ করে। একটা উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন ভালোভাবে। যেমন একজন রোগিনী চেহারা আঁচিলের সমস্যা নিয়ে আসলো, আপনার কাছে একজন রোগিনী আসলো যে তার মুখমণ্ডলে একটা আঁচিল হয়ে আছে, আপনি তার আঁচিলের লক্ষণ নিলেন, পাশাপাশি তার অন্যান্য লক্ষণ সমষ্টি নিলেন, তার অন্যান্য যত লক্ষণ আছে সব লক্ষণ সমষ্টি মিলে তাকে আপনি কোস্টিকাম দিলেন। এই ওষুধটি রোগিনীর মায়াজম সাইকোসিস কারণ বৃদ্ধি, যেমন আঁচিল একটা বৃদ্ধি, আর তার অন্যান্য লক্ষণ যেমন অন্য যে কোনো লক্ষণ কোস্টিকামে যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো তার কাভারে আছে। এই ওষুধটি রোগিনীর মায়াজম এবং লক্ষণ সমষ্টি কাভার করে। কোস্টিকাম দেওয়ার পর আঁচিল চলে গেল এবং পরবর্তী চাপা দেওয়া স্তর সামনে চলে আসলো, তার আঁচিল চলে গেল কিন্তু এর আগে সে একটা রোগ চাপা দিয়েছিল সেটা এখন সামনে চলে আসছে, অর্থাৎ তার প্রচুর হলদে স্রাব নির্গত হতে লাগলো যা তিনি ইতিপূর্বে অ্যালোপ্যাথিক চিকিৎসার মাধ্যমে চাপা দিয়েছিলেন, তা এখন সারফেসে চলে আসছে। এই লক্ষণটিও সাইকোটিক মায়াজমের বহিঃপ্রকাশ।
এবং এটিও কোস্টিকাম কাভার করে। তার মানে এই ওষুধটি তার এই সমস্যাটিও দূর করবে। তাই মায়াজমের জ্ঞান আমাদেরকে একই ওষুধের থেকে ওষুধের ক্রিয়া সম্পূর্ণ করার সুযোগ দিতে বা চিকিৎসার পরিকল্পনা পরিবর্তন বা ওষুধ পরিবর্তন করার নির্দেশনা দেয়। অর্থাৎ রোগীকে যখন কোস্টিকাম দেওয়া হয়েছে, দেওয়ার পর তার আঁচিলটা চলে গেছে, এর সাথে তার অন্যান্য কিছু লক্ষণও চলে গেছে, যাওয়ার পর তার সাদা স্রাব শুরু হয়ে গেছে, প্রচুর হলদে সাদা স্রাব নির্গত হওয়া শুরু হয়েছে, যা আপনি পরে জানতে পারলেন যে সে এর আগে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার মাধ্যমে তার এই সাদা স্রাবটা চাপা দিছে। এটা তো তারা বলবে না চাপা দিছে, বলবে যে এটা আমার ভালো হয়ে গেছিল। আমরা জানি যে অ্যালোপ্যাথিক ওষুধের মাধ্যমে কোনো স্রাব বন্ধ করা মানে এটা চাপা দেওয়া। এখন তার প্রচুর হলদে সাদা স্রাব নির্গত হইতেছে। হলদে সাদা স্রাব নির্গত হওয়া মানে এটা সাইকোটিক মায়াজমের বহিঃপ্রকাশ। তার মানে কোস্টিকাম ওষুধটাও সাইকোটিক মায়াজমের ওষুধ। আর কোস্টিকামের একটা লক্ষণ আছে যে সাদা স্রাবে কোস্টিকাম ভালো কাজ করে। তার মানে কোস্টিকামই এই রোগীকে আর আরোগ্য করবে। আমরা যদি এই মায়াজমটা জানি তাহলে আমরা বুঝবো যে না, রোগীর কোস্টিকাম ওষুধটা পরিবর্তন করা যাবে না। এখন আমরা যদি মায়াজমটা না জানি তাহলে প্রচুর হলদে সাদা স্রাব নির্গত হয়ে যাচ্ছে, আমরা আবার তার কেস চেঞ্জ করে অন্য একটা ওষুধ দিয়ে দিতে পারি। দিলে কিন্তু রোগিনী সম্পূর্ণভাবে আরোগ্য হবে না। আমাদেরকে কোস্টিকামের মধ্যেই থাকতে হবে, কারণ কোস্টিকামের কাবারই এই লক্ষণগুলো আছে। আবার কোনো রোগীকে আঁচিল বা উড্রাময়ের সমস্যায় তার লক্ষণ অনুযায়ী থুজা দেওয়া হলো। থুজা দেওয়ার পর তার আঁচিল এবং উড্রাময় ভালো হয়ে গেছে, কিন্তু রোগীর বর্ষাকালের হাঁপানির সমস্যা রয়ে গেছে। মানে তার বর্ষাকালে হাঁপানির সমস্যা দেখা দেয়, এই সমস্যাটা রয়ে গেছে। তার আঁচিল এবং উড্রাময় ভালো হয়ে গেছে, কিন্তু হাঁপানির সমস্যাটা রয়ে গেছে। তার মানে আমাদেরকে থুজার সাথে থাকতে হবে, ওষুধ পরিবর্তন করা যাবে না। কারণ বর্ষাকালে হাঁপানির সমস্যা বৃদ্ধি সাইকোটিক মায়াজমের বহিঃপ্রকাশ। থুজাও এই সমস্যায় ভালো কাজ করে। আচ্ছা, এই কথাটা সবাই বুঝতে পারছেন? চিকিৎসার পরিবর্তন এবং ওষুধ পরিবর্তন করার প্রয়োজনীয়তা মূল্যায়ন করতে মায়াজমের প্রয়োজন হয়। যে মানে যেগুলো পলিটেস্ট ওষুধ দেখা যায় সব মায়াজমিক কাভার করে, হ্যাঁ, মানে কম বেশি। এটা কি কোনো ফিক্স লিস্ট আছে যে না এটা হ্যাঁ, মানে থাকলে ভালো হয়? জি জি, আমি আপনাদেরকে আচ্ছা লিস্টটা দেখাই। আমি আপনাদেরকে যে লিস্ট দিব, আচ্ছা তাহলে এই যে মায়াজমেটিক ওষুধের তালিকা এবং কাতরতা, এমন একটা লিস্ট দিব। এটা প্রায় 41 পৃষ্ঠার। আপনি যে কোনো ওষুধ মানে কোন মায়াজমের আর কত গ্রেডে আছে, আচ্ছা আমরা থুজাই দেখি। থুজা সোরিক মেডিসিন হতে পারে, এটা 2+ দেওয়া আছে, কিন্তু সাইকোসিসের ক্ষেত্রে দেখেন 3+ দেওয়া আছে। আবার মানে এটা লিডিং সাইকোটিক মেডিসিন। সিলিটিকও হতে পারে, এটা 2+ দেওয়া আছে। টিউবার হতে পারে 2+। আর এটা চিলি পেশেন্ট মানে থুজা রোগীরা শীতকাতর হয়, সি দিয়ে 3++ দেওয়া আছে। ঠিক আছে, এটা হলো প্রথম থেকে আমি দেখাই। যদি এটা উপরে লেখা আছে মেডিসিনের নাম, তারপরে সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার, চিলি অর হট, মানে কোন মেডিসিনটা কোন মায়াজমের, বা এটা কি শীতকাতর না গরম কাতর। ঠিক আছে, এটা স্যার, জি জি বলেন। আপনি যে কথা বললেন যে কোস্টিকাম দেওয়ার পর ওনার মুখের আঁচিলটা চলে গেল, ওনার শ্বেতস্রাব সাদা স্রাব যেটা অন্য চিকিৎসা নিয়ে চাপা পড়েছিল এটা দেখা দিল। এমতো অবস্থায় আমি আবারও কোস্টিকাম দেব, এটা আমার মায়াজমেটিক ওষুধ। এটা তো স্যার অর্গাননের কথা। অর্গানন বলতেছে যে তোমার সিলেকশন ওষুধ যদি কাজ করে, এর দ্বারা যদি চাপা কোনো রোগ ভেসে ওঠে, এই ওষুধেই চলে যাবে। না না, আমি আরেকটা উদাহরণ দিব, পরে দেখেন, তারপরে বুঝতে পারবেন যে কখন ওষুধ পরিবর্তন করা লাগে। ঠিক আছে, না উনি মনে হয় স্যার বলতে চাইছিলেন যে ওই ওষুধ আর চেঞ্জ করা যাবে না, সেটা না এটাই তো আমি বুঝছি। এটাই তো, এটা বুঝতে হবে যে কোন কেসে করতে হবে কোন কেসে করতে হবে না, এটা অবশ্যই বুঝতে হবে। শনিময় সরকার একটা কথা আছে, যেটা গৌরাঙ্গকে একবারে মানে উনি খাসভাবে বলছেন, মানে অনেক জোর দিয়ে বলছেন, বা উনি সব স্টুডেন্টদেরকে এই কথাটা বলেন যে রুগীর আপনি প্রথম ভিজিটে যেভাবে দেখতেছেন, পরবর্তীতে যখন আসবে তখন মনে করবেন যে এই রুগীটা নতুন একজন রুগী আসছে।
তার লক্ষণগুলো আবার নতুন করে বিবেচনা করতে হবে। সে কি একই ওষুধে আছে নাকি তার ওষুধটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের একটা প্রবণতা হইলো যে রুগী আসছে বাস কোষ্টিকাম চলতেছে, কোষ্টিকামই লিখে দিতেছি, মাসের পর মাস চলতেছে একই ওষুধ। রুগীর কাজ হইতেছে কিনা হইতেছে না সেটার কোনো খবর নেই। রুগীর কাজ সেটাও আমরা কিভাবে বুঝবো, এটাও আমাদের একটু পরেই আছে আলোচনা। আচ্ছা তাহলে স্যার এখানে একটা কথা একটু বলি, তার মানে চেঞ্জটা করবো কিনা এটা ডিপেন্ড করে মায়াজমের উপর। মায়াজম ওই মায়াজমে যদি ঠিক থাকে তাহলে ওই ওষুধ আর চেঞ্জ করা যাবে না, এইটাই। না শুধু মায়াজমের উপর না, তার লক্ষণ সমষ্টির সাথে মিলে দুইটা বললাম যে দুটোটাই মিলাইতে হবে, আর একটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর এই চারটা সবাই বুঝে নেন একটু, যেমন এই চারটা পরবর্তীতে দেওয়া হবে যাতে বুঝতে সমস্যা না হয়। যে কোনো মেডিসিনের যেমন অ্যাব্রোটানাম সোরিক আছে 2+, মানে এটা মূল মেডিসিন না সোরার জন্য, এটা সাইকোসিস মেডিসিন, মানে এটা হলো সাইকোসিস মেডিসিন, এই জন্য ট্রিপল+ দেওয়া আছে। সিফিলিসে কাজ করবে, টিউবারকুলারে কাজ করবে, কিন্তু সাইকোটিকগুলো এটা মেন মায়াজমের দিক দিয়ে। আবার এটা হলো চিলি, সি দিয়া প্লাস যেটা থাকবে এটা হলো চিলি, আর এইচ দেওয়া থাকবে এটা হলো হট। যেমন এসকুলাসের রুগীরা হয় গরম কাতর, গরম কাতরের ভিতরে 2+ দেওয়া আছে। 3+ হলে বুঝতে হবে যে এটা একবারে প্রচণ্ড শীত কাতর। আর লাস্টে, এটা লাস্টের অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন লিডিং অ্যান্টিসোরিক মেডিসিন দেওয়া আছে। লিডিং অ্যান্টিসোরিক মেডিসিন যেগুলো আছে একবারে, যেমন অ্যালো লিডিং অ্যান্টিসোরিক মেডিসিনের মধ্যে মানে প্রধান মেডিসিন, যেগুলো একবার বোল্ড অক্ষরে দেওয়া আছে, বড় অক্ষরে, এগুলো হলো একবারে লিডিং অ্যান্টিসোরিক। সবগুলাই লিডিং অ্যান্টিসোরিক মেডিসিন, কিন্তু তাদের মধ্যে এরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আছে যেগুলো ইটালিক অক্ষরে দেওয়া, যেমন অ্যালুমিনা, ঠিক আছে। আর দেওয়া আছে লিডিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন, লিডিং অ্যান্টিসিফিলিটিক মেডিসিন, আর লিডিং অ্যান্টিটিউবারকুলার মেডিসিন। মানে এই চারটা অবশ্যই সবাই সবসময় কাছে রাখবেন, যাতে কোনো রুগী আসলে আপনি বিবেচনা করার ক্ষেত্রে আপনি মায়াজমটা বিবেচনা করতে পারেন। এখন আমি রুগীকে লিডিং অ্যান্টিসোরিক মেডিসিন দিব না লিডিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিব, বা আমার কাছে যে রুগী আলসার নিয়ে আসছে, এখন আমি যে ওষুধটা বিবেচনা করতেছি এটা কি অ্যান্টিসোরিক মেডিসিন নাকি অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। যদি অ্যান্টিসিফিলিটিক মেডিসিন হয় তাহলে আপনি নিশ্চিন্তে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিতে পারবেন। আবার আমরা পোলারিটি অ্যানালাইসিস যখন করছিলাম তখন বলছিলাম যে যে দুইটা মেডিসিন কাছাকাছি আসবে তখন দুইটা থেকে তার মানসিক লক্ষণ পড়ে আপনি তাকে যেটার সাথে মিলে সেটা দিয়ে দেবেন। এখন মানসিক লক্ষণ না পেলেন, আপনি যদি দেখলেন যে তার মধ্যে কোন মায়াজমটা প্রভাব বিস্তার করতেছে, তখন আপনি যদি সোরিক হয় তাহলে যে মেডিসিনটা সোরিক অ্যান্টিসোরিক হবে সেটা দিলেন, আর যদি যেটা হবে অ্যান্টিসাইকোটিক সেটা অ্যান্টিসাইকোটিক দিলেন, বা অ্যান্টিসিফিলিটিক হলে অ্যান্টিসিফিলিটিক দিলেন। আর 3টা মায়াজমকে কভার করে এমন কিছু মেডিসিনের লিস্ট দেওয়া আছে এখানে, যেমন আর্জেন্টামনাইটিকাম, টিউবারকুলিনাম, লাইকোপোডিয়াম, ক্যালক্রিয়াকাম, কার্সিনোসিন, এগুলো 3টা মায়াজমকে কভার করে। আরেকটা চার্ট দিব, সেটা হলো রোগ ভিত্তিক, যে কোন রোগ কোন মায়াজমের। যেমন ফোড়া হওয়া সোরিক, মানে এটা ফোড়ার প্রথম অবস্থায় যেটা থাকে, পুজ যখন নিঃসরণ হবে তখন কিন্তু এটা অন্য মায়াজমে চলে যাবে, কারণ পুজ নিঃসরণ হয় সিফিলিটিক মায়াজম। যেমন ফিস্চুলার সাথে ফোড়া, যেমন মলদারে অনেকের ফিস্চুলা হয়, ফিস্চুলার সাথে ফোড়া হয়, এটা হলো টিউবারকুলার মায়াজমের। টি দিয়ে টিউবারকুলার, আর সি দিয়ে হলো ক্যান্সারাস, উপরে লেখা আছে পিতে সোরিক, SYC-তে লেখা আছে এটা হলো সাইকোটিক, SYP-তে সিফিলিটিক, টিতে টিউবারকুলার, সিতে ক্যান্সার। এগুলো রোগ ভিত্তিক আপনারা দেখে নিতে পারবেন যে আপনার কাছে কোনো, যেমন অন্ধত্ব সমস্যা নিয়ে আসছে, এটা কোন মায়াজমটা কভার করবে। যেমন এই অন্ধত্ব কেউ আসছে, তখন আপনি নিশ্চিন্তে বুঝে ফেলবেন যে এটা সিফিলিটিক মায়াজম তার উপর প্রভাব বিস্তার করছে। এর সাথে আপনি অন্যান্য সিমটমের সাথে মিলে আপনি তাকে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন দিতে পারবেন। এভাবে এই চারটা দেওয়া আছে, এটা 39 পেজে। আচ্ছা, মানে এই চার্টগুলো দেওয়া হবে ইনশাআল্লাহ। স্যার আমি একটা কথা বলতে পারি? জি অবশ্যই বলেন। স্যার আছে আমাদের চাপ না দিয়ে সব ডাটা দেওয়া যাবে না? আচ্ছা, এই দুইটা সফট কপি দিব না জান, ওদের
আমার মতে এটা দিলে ভালো হয়। আচ্ছা ইনশাল্লাহ এই দুইটা দিয়ে দিব না গ্রুপে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। 5 নাম্বার, একটি কেসের হোমিওপ্যাথিক অগ্রগতি মূল্যায়ন চাপা দেওয়া স্তর দূর করার মাধ্যমে স্বচ্ছ লক্ষণ প্রকাশ এবং সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া মায়াজমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব হয়। একটি কেসের হোমিওপ্যাথিক অগ্রগতি মূল্যায়ন চাপা দেওয়া স্তর দূর করার মাধ্যমে স্বচ্ছ লক্ষণ প্রকাশ এবং সুস্থতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া মায়াজমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব হয়। গভীর ক্রিয়াশীল অ্যান্টিমায়াজমেটিক ওষুধ তার কেন্দ্রীভূত ক্রিয়ার দ্বারা চাপা দেওয়া স্তর দূর করে, যা নিম্নোক্ত লক্ষণের মাধ্যমে বোঝা যায়। যখন আমরা কোনো রোগীকে অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দিব, তখন আমরা রোগীকে আরোগ্য হচ্ছে কিনা সেটা মূল্যায়ন করতে পারবো। রোগীর যে চাপা দেওয়া স্তরগুলো দূর হচ্ছে, দূর হওয়ার পর যে তার মধ্যে যে স্বচ্ছ লক্ষণগুলো প্রকাশ পাইতেছে, বা রোগী কি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে কিনা সেটা অবশ্যই বুঝতে পারবো। গভীর ক্রিয়াশীল অ্যান্টিমায়াজমেটিক ওষুধ তার কেন্দ্রীভূত ক্রিয়ার দ্বারা চাপা দেওয়া স্তর দূর করে, যা নিম্নোক্ত লক্ষণের মাধ্যমে বোঝা যায়। মানে আমাদের ওষুধ যে কাজ করতেছে সেটা কিভাবে বুঝতে পারবো? আমরা যদি এই লক্ষণগুলো মনে রাখতে পারি তাহলে বুঝতে পারবো যে আমাদের ওষুধ নির্বাচন ঠিক আছে। ক নাম্বার, অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় ফিরে আসা। রোগীকে ওষুধ দেওয়ার পর রোগী ধীরে ধীরে সুস্থ অবস্থার দিকে যাচ্ছে। যদি সুস্থ অবস্থার দিকে যায় তাহলে বুঝতে পারবো যে ওষুধ কাজ করতেছে। খ নাম্বার, শক্তির উন্নতি হয়। যদি রোগীর শারীরিক শক্তি বৃদ্ধি পায় বা মানসিক শক্তি বৃদ্ধি পায় তাহলে বুঝতে পারবো যে ওষুধ কাজ করতেছে। ঘ নাম্বার, ক্ষুধা বৃদ্ধি পায়। যদি রোগীর ক্ষুধা বৃদ্ধি পায়, মানে অনেক ক্ষুধা কম থাকে, তখন যদি তার ক্ষুধাটা বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে ওষুধ কাজ করতেছে। কিন্তু যার ক্ষুধা বেশি সমস্যা নিয়ে আসছে, যে আমার প্রচণ্ড ক্ষুধা লাগে, তারপর যদি ক্ষুধা বৃদ্ধি পায়, আরও ক্ষুধা বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে যে না, ওষুধ কাজ করতেছে না, উল্টা রিয়াকশন হইতেছে। যাদের ক্ষুধা কম তাদের যদি ক্ষুধা বৃদ্ধি পায় অর্থাৎ স্বাভাবিক হয়, তাহলে বুঝতে হবে যে ওষুধ কাজ করতেছে। গ নাম্বার, ঘুম ভালো হয়। যদি রোগী বলে যে আমার আগের চেয়ে ঘুম ভালো হইতেছে, তাহলে বুঝতে হবে যে ওষুধ কাজ করতেছে। নাম্বার, মনে প্রশান্তি এবং প্রফুল্লতা দেখা দেয়। যদি রোগী অসুস্থ হইতে পারে কিন্তু তার মনে প্রশান্তি এবং প্রফুল্লতা আছে, তারপর আমরা বুঝতে পারবো যে ওষুধ কাজ করতেছে। ছ নাম্বার, স্থূলকায় ব্যক্তিদের ওজন হ্রাস পায় এবং যাদের ওজন কম তাদের ওজন বৃদ্ধি পায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা মোটা তাদের ওজন হ্রাস পাবে, অর্থাৎ আস্তে আস্তে স্বাভাবিকের দিকে আসবে। আর যাদের ওজন কম তাদের ওজন বৃদ্ধি পেয়ে স্বাভাবিক অবস্থায় যাবে, তখনও বোঝা যাবে যে ওষুধ কাজ করতেছে। 6 নাম্বার, বিদ্যমান বা উপস্থিত লক্ষণগুলো এমনকি সামান্য লক্ষণগুলো দূর হয়ে যায়। মানে রোগীর মধ্যে যদি একবারে সামান্য কোনো লক্ষণও থাকে সেটাও ধীরে ধীরে ভালো হয়ে যাবে। পরীক্ষার 4 নাম্বার হলো চাপা পড়া লক্ষণগুলো সারফেসে পুনরায় আবির্ভূত হয়। কোনো রোগীর মধ্যে যদি বহু বছর আগে, ধরেন কারো 20 বছর বয়সে বা 22 বছর বয়সে গনোরিয়া হয়েছিল, সে অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে গনোরিয়া চাপা দিছে, এখন তার 40 বছর, এখন আপনার কাছে চিকিৎসা নিতে আসছে, আপনি তার মায়াজমেটিক আর লক্ষণ সমষ্টি অনুযায়ী তাকে ওষুধ দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে ওই ওষুধটা তার বহু বছর 20 বছর আগে চাপা দেওয়া গনোরিয়া সারাপটা আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবে এবং স্থায়ীভাবে নির্মূল হয়ে যায়। যদি ওষুধটা একই ওষুধ থাকে তাহলে সে স্থায়ীভাবে আরোগ্য হবে। এই পুনরায় আবির্ভূত খুব অল্প সময়ের জন্য এবং ছোট আকারে হতে পারে, যা খালি চোখে দৃশ্যমান নাও হতে পারে। তার এই চাপা পড়া লক্ষণগুলো খুব অল্প সময়ের জন্য দেখা দিবে। মানে তার প্রথম যখন দেখা দিছিল তখন তার অনেক কষ্ট হতে পারে, তার অনেক স্রাব যেতে পারে, এটা যে কোনো স্রাব হতে পারে, যে কোনো চাপা দেওয়া লক্ষণ হতে পারে। যেমন অনেকের চুলকানি মলম দিয়ে চাপা দেওয়া হয়, অনেক রোগী ভয় পায় যে এটা যদি পুনরায় আসে তাহলে তো তার আবার আগের মতন কষ্ট হবে, তখন তাকে বুঝাইতে হবে যে না, এটা খুব অল্প সময়ের জন্য আসবে, তেমন একটা কষ্ট হবে না। আবার অনেক চাপা দেওয়া লক্ষণ আছে যেগুলো দৃশ্যমান নাও হতে পারে, মানে ভিতরে ভিতরে এটা ভালো হয়ে যাবে মায়াজমেটিক চিকিৎসার মাধ্যমে। কিন্তু অবশ্যই মায়াজমেটিক চিকিৎসা দেওয়ার কারণে এটা ভিতর থেকে ভালো হয়ে যাবে, এটা তার মধ্যে আর থাকবে না। এই লক্ষণগুলো সব বুঝতে পারছেন যে মানে আমরা কখন বুঝতে পারবো যে
রোগীকে আরোগ্যের দিকে যাচ্ছে কিনা। স্যার এখানে এই জব পর্যন্ত মুরগির জি জব। আচ্ছা স্যার, এখানে আরেকটা জিনিস, যদি প্যাথোলজিক্যাল যেমন হোমিওপ্যাথি ওষুধে বাড়ে, প্যাথোলজিক্যাল ইয়েটা যদি বাড়ে, সেটা কি হোমিওপ্যাথির মানে ভালো না খারাপ বলবো? ধরেন কারো ক্রিয়েটিনিন আছে যেটা, সেটা থেকে বেড়ে গেল, কিংবা প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ আছে ওইটা বেড়ে গেল, কিংবা মানে হার্টের ব্লক আছে সেটা আরেকটু বেড়ে গেল, এখন এই বাড়াটা কি ভালো না খারাপ? মানে প্যাথোলজি এটা তো অবশ্যই খারাপ, এটা তো আর সুস্থতার দিকে যাইতেছে না, এটা তো অসুস্থতার দিকে সে আবার ধাবিত হইতেছে, মানে ধীরে ধীরে তার অসুস্থতা বৃদ্ধি পাইতেছে। যদি তার ক্রিয়েটিনিন কমে আসে, তার ব্লকগুলো আস্তে আস্তে কমে আসে, তাহলে সে সুস্থতার দিকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটাতে অ্যাগ্রাভেশন হয় পরবর্তীতে, মানে বুঝিনি। মানে প্রথমে তো বাড়ে জিনিসগুলো। না না, এটা একটা আমাদের একটা ভুল ধারণা সবার, যে হোমিওপ্যাথিতে অ্যাগ্রাভেশন অ্যাগ্রাভেশন কখন হয় সেটা বুঝতে হবে, কোন কোন বিষয়ে অ্যাগ্রাভেশন হয়। কেউ একটা মানে একটা হার্ট ব্লক নিয়ে আসছে, এখন তার আরেকটা হার্ট ব্লক হয়ে যাবে, এটা না। মানে অ্যাগ্রাভেশনটা হয় অধিকাংশ ক্ষেত্রে চর্মরোগের ক্ষেত্রে দেখা যায়, যে চর্মরোগে আমাদের ডোজের ভিন্নতার কারণে বা ডোজটা কম বেশি হওয়ার কারণে অনেক সময় অ্যাগ্রাভেশন হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার মারাত্মক চুলকানি সমস্যা ছিল, এখন এটা সে মলম দিয়ে অনেক বছর যাবত চাপা দিছে, দেওয়ার পরে এগুলো বের হয়ে আসতেছে, এটা অনেক সময় আমরা অ্যাগ্রাভেশন বুঝি, এটা কিন্তু অ্যাগ্রাভেশন না, না, চাপা দেওয়া প্রবলেমের কারণে আসে। এটা আলাদা। জি জি। তার মধ্যে তার প্যাথোলজিক্যাল কোনো বাড়বে না, এই তো? না না না, এটা তো বাড়বেই না, তো বাড়লে তো এটা চিকিৎসাই হইতেছে না। হুম, ঠিক আছে। স্যার আমি একটা কথা বলি স্যার। জি অবশ্যই। এই কথাটা হচ্ছে কি, একজনে ওই পায়, ওইটা আমরা তো আরগাজা বলি, আসিলের মতন কাটলে আবার বৃদ্ধি পায়, পায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এ আমার কাছে আসছে একটা নিয়ে, ঠিক আছে? জি আমি তার করার পরে ওইটা ভালো হয়েছে, ভালো হওয়ার পর ভিতর থেকে আরো জাগ্রত হয়েছে। হুম এখন আমি ওখান থেকে বুঝতে পারলাম যে একটা হয়েছে, আর ওইটা হয়তো বা 2 মাস পরে, হয়তো 1 বছর পরে আবার হইতো, আর হইতো। তো ওইটা হওয়াটা আমার ওষুধ দেওয়ার ফলে ওটা ত্বরান্বিত করলো। হুম আমি যেটা মনে করি, প্যাথোলজি একটা ছেলে 10 বছর পরে তার হার্ট ব্লক হবে, হোমিওপ্যাথি দেখা গেছে ওইটা আরো ত্বরান্বিত করে ওইটা ভালো করার সিস্টেম না না না, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। না না, এটা হবে না যে উনি 10 বছর পরে হার্ট ব্লক হইতো ওনার, এখন ওষুধ দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি হার্ট ব্লক হয়ে গেছে, এটা কখনই হবে না, এটা হোমিওপ্যাথি না। ঠিক আছে, এটা যদি হোমিওপ্যাথিক সঠিক চিকিৎসা দেওয়া হয়, এটা কখনই হবে না। আপনারা যদি এটা প্রচার করেন ডাক্তাররা হয়ে, তাহলে তো কোনো রোগী আপনার কাছে চিকিৎসা নিতে আসবে না। এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমাদের বুঝতে হবে যে হোমিওপ্যাথিক বৃদ্ধি কী। হোমিওপ্যাথিক বৃদ্ধিটা এটাই বুঝতে হবে যে আমাদের অনেক সময় ওষুধের ডোজের কারণে, ওষুধের মাত্রার কারণে এই বৃদ্ধিটা দেখা দেয়, কিন্তু এটা আবার যখন ওষুধ আমরা পরিমাণ কমাই দিব বা বন্ধ করে দিব, তখন কিন্তু এই বৃদ্ধিটা কমে যাবে। বৃদ্ধিটা আমার কাছে আমি যেটা বুঝি, যে চাপা পড়ার লক্ষণগুলো আমাদের যখন বের হয়ে আসে, তখন অনেকে এটা বৃদ্ধি মনে করে, কিন্তু এটা বৃদ্ধি না। আর সঠিক হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে যদি তার লক্ষণগুলো বের হয়ে আসে, লাস্টে যে কথাটা বললাম, যে এই বৃদ্ধিটা খুব অল্প সময়ের জন্য হবে এবং খুব ছোট পরিমাণে হবে, অনেক ক্ষেত্রে এটা বোঝা যাবে না বা খালি চোখে দেখা যাবে না। সোমান ভাই যেটা বললেন, করার যে বিষয়টা বললেন, পায়ে যেটা আমরা এটা বলি করা আর কি, এই করার যে সমস্যাটা বলছেন, এটা এলো একটা মায়াজমের ব্যাপার, যে তার মানে কিছুদিন পর পর একই রোগে এসে আক্রান্ত হইতেছে। আমি আজকে ক্লাসটা যেভাবে শুরু করছিলাম, যে হ্যানিম্যান দেখলেন যে সুনির্বাচিত ওষুধ দেওয়ার পর রোগীর ক্রনিক রোগটা ভালো হইতেছে না। ঠিক আছে, এই করার সমস্যাটা একটা ক্রনিক রোগ, তাকে আপনি যে ওষুধটা দিচ্ছেন দেওয়ার পর ভালো হয়ে গেছে, কিন্তু আবার হয়েছে, তার মানে এটা পুনরাবৃত্তি হইতেছে। এই পুনরাবৃত্তি হওয়া কোন মায়াজম? পুনরাবৃত্তি হওয়া আমরা একটু পরে হয়তো জানবো টিউবারকুলার মায়াজম। তাকে টিউবারকুলার মেডিসিন দিলে এটা পুনরাবৃত্তি হবে না। অনেক কেসে দেখবেন, অনেক বাচ্চাদেরকে নিয়ে আসবে নিউমোনিয়ার সমস্যা নিয়ে, আপনি এন্টিম টার্ট দেন, মানে ওষুধ, মানে তার লক্ষণ অনুযায়ী ওষুধ দিলেন, এন্টিম টার্ট দিলাম ধরেন, দেওয়ার পর দেখা গেল যে সে ভালো হয়ে গেছে, কিছুদিন পরে আবার আক্রান্ত হয়েছে, মানে আবার পরের সিজনে আবার আক্রান্ত হয়েছে, আবার আপনি এন্টিম টার্ট দিলেন, ভালো হয়ে গেছে, আবার
কিছুদিন পরে আবার 6 মাস পরে আবার আক্রান্ত হয়েছে, আবার অ্যান্টিমটা দিলেন, ভালো হয়ে গেছে। তার মানে কি এটা কি চিকিৎসা হইতেছে? আপনার ওষুধ সিলেকশন কিন্তু ঠিক আছে, আপনি লক্ষণ অনুযায়ী দিচ্ছেন, সবই ঠিক আছে। এই অবস্থায় তাকে যদি আপনি মায়াজমেটিক একটা চিকিৎসা দেন তাহলে কিন্তু সে স্থায়ীভাবে আরোগ্য হবে। এই জায়গায় তার মায়াজমে টাচ করা হইতেছে না, এই জন্য সে স্থায়ীভাবে আরোগ্য হইতেছে না। ঠিক আছে, সুমান ভাই বুঝছেন? 6 নম্বর, হেনিম্যানের আরোগ্যের 3টি আদেশ পূরণ করা যায় যদি আমরা প্রতিটা কেসে মায়াজমকে অন্তর্ভুক্ত করি, মায়াজমকে গুরুত্ব দিই, মায়াজম বিশ্লেষণ করি, তাহলে আমরা হেনিম্যানের 3টি আদেশ পূরণ করতে পারবো, অর্থাৎ রোগীকে দ্রুত, মৃদু এবং স্থায়ীভাবে আরোগ্য করতে পারবো। 7 নম্বর, অ্যান্টিমায়াজমেটিক ওষুধগুলো চাপা পড়ার লক্ষণগুলো দূর করতে সহায়তা করে। মানে অতীতে তার মধ্যে যেই লক্ষণগুলো চাপা দেওয়া হয়েছে এই লক্ষণগুলো দূর করতে সহায়তা করে। এর মূল বা উৎস থেকে উৎপন্ন বর্তমান লক্ষণগুলো দূর করে, অর্থাৎ বর্তমানে সে যেই লক্ষণগুলোতে বা যেই সমস্যায় ভুগতেছে এই সমস্যাগুলো দূর করে এবং সংক্রামিত হওয়ার সংবেদনশীলতা দূর করে। মানে পরবর্তীতে সে যে সংক্রামিত হবে এই সংবেদনশীলতা দূর করে, ফলে রোগীর ধাতুগত গঠন শক্তিশালী হয়। এটি প্রতিষেধক হিসেবে কাজ করে যা ভবিষ্যতের সাথে সম্পর্কিত, অর্থাৎ অ্যান্টিমায়াজমেটিক ওষুধ অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3টা ক্ষেত্রেই ভালো কাজ করে। মানে 3টা ক্ষেত্রে আমরা যদি আমরা কোনো রোগীকে অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দিই তাহলে তার অতীতের লক্ষণগুলো চলে যাবে, বর্তমানের লক্ষণগুলো চলে যাবে এবং ভবিষ্যতের জন্য তার ধাতুগত গঠন শক্তিশালী হবে। এর ফলে সে কোনো রোগে সহজে আক্রান্ত হবে না। সুতরাং মায়াজম অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। মায়াজম অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। একটি সঠিক ধাতুগত ও অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসার মাধ্যমে নিম্নলিখিত ফলাফল অর্জন করা যায়। একটি সঠিক ধাতুগত ও অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসার মাধ্যমে নিম্নলিখিত ফলাফলগুলো অর্জন করা যায়। অতীত একদৈশিক কেসে অ্যান্টিমায়াজমেটিক ঔষধের বহির্মুখী ক্রিয়া চাপা পড়ার লক্ষণগুলো সারফেসে নিয়ে আসে। একদৈশিক কেসে অ্যান্টিমায়াজমেটিক ঔষধের বহির্মুখী ক্রিয়া চাপা পড়ার লক্ষণগুলো সারফেসে নিয়ে আসে এবং এর মাধ্যমে সঠিক লক্ষণ সমষ্টি পাওয়া যায়। যেটা আগে বলছিলাম যে সকল একদৈশিক রোগ আছে, যেই সকল রোগে কোনো লক্ষণ পাওয়া যায় না, সেই সকল কেসে আমরা যদি অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দিই তাহলে সেই ওষুধটা তার ভিতরে চাপা পড়া যে লক্ষণগুলো আছে সেগুলো সারফেসে নিয়ে আসবে। তখন আমরা এই লক্ষণ সমষ্টির মাধ্যমে তার জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবো। একটি সঠিক মায়াজমেটিক প্রেসক্রিপশন সেই কেসেও কার্যকর যেখানে রোগের লক্ষণের সাথে বিভিন্ন ঔষধের লক্ষণগুলো বিদ্যমান থাকে বা যেখানে লক্ষণগুলো খোলসযুক্ত থাকে। বর্তমানে আমরা যে সকল রোগী পাই অধিকাংশ রোগীতে দেখা যায় যে রোগ লক্ষণের সাথে ওষুধের অনেক লক্ষণ আছে। ধরুন কেউ অনিদ্রার সমস্যা নিয়ে আসছে, তার লক্ষণ নিতে গেলে দেখা যায় যে সে বর্তমানে ঘুমানোর জন্য যে ওষুধ খায় সেই ওষুধের কিছু লক্ষণ তার মধ্যে রয়ে গেছে। এগুলো পার্থক্য করা খুব কঠিন হয়ে যায়। যেমন অনেকে মাসিকের জন্য ওষুধ খায় বা বাচ্চা না হওয়ার জন্য ওষুধ খায়, ওই ওষুধ খাওয়ার ফলে দেখা যায় যে তার মধ্যে বমি ভাব দেখা দেয়, মাথা ঘুরায় বা তার অন্যান্য সমস্যা দেখা দেয়। এখন এই লক্ষণগুলো যদি আমরা আলাদা না করতে পারি তাহলে কিন্তু রোগীকে সঠিক ওষুধটা দিতে পারবো না। অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দিলে তখন তার এই লক্ষণগুলো আলাদা করা যায়, মানে সঠিক লক্ষণগুলো ওষুধ বের করে নিয়ে আসে। অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা লক্ষণগুলোকে সংগঠিত করে এবং ব্লকগুলো সরিয়ে একটি পরিষ্কার ছবি তৈরি করে। যখন আমরা রোগীকে অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দিব তখন সঠিক লক্ষণগুলো সংগঠিত করে এবং ব্লকগুলো সরিয়ে আপনার সামনে একটা সুন্দর ছবি বা পরিষ্কার ছবি তুলে ধরবে। বর্তমান সারফেস মায়াজম এবং সংশ্লিষ্ট লক্ষণ সমষ্টির ভিত্তিতে মায়াজমেটিক চিকিৎসার পরিকল্পনা পরিবর্তন করার মাধ্যমে চাপা পড়া বিভিন্ন স্তর একের পর এক অপসারণ করা যায়। বর্তমান সারফেস মায়াজম এবং সংশ্লিষ্ট লক্ষণ সমষ্টির ভিত্তিতে মায়াজমেটিক চিকিৎসার পরিকল্পনা পরিবর্তন করার মাধ্যমে চাপা পড়া বিভিন্ন স্তর একের পর এক অপসারণ করা যায়। এর মাধ্যমে মায়াজমেটিক বিশৃঙ্খল অবস্থা সংশোধিত হয়, যার ফলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। এইভাবে আমরা স্বাস্থ্যকে স্থায়ীভাবে পুনরুদ্ধারের মাধ্যমে হেনিম্যানিয়ান আদর্শ অর্জন করতে পারব। যখন আমরা রোগীর সারফেস মায়াজম এবং সংশ্লিষ্ট লক্ষণ সমষ্টির ভিত্তিতে মায়াজমেটিক চিকিৎসা দেওয়ার ফলে আমরা
রোগীর চিকিৎসার পরিকল্পনা করতে পারবো। আমরা রোগীকে কিভাবে চিকিৎসাটা দিব, দেওয়ার ফলে তার মধ্যে যে চাপা পড়া লক্ষণগুলো আছে এগুলো একটার পর একটা কীভাবে অপারেশন করতে পারবো। ভবিষ্যৎ ধাতুগত ও অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা মায়াজমেটিক কলঙ্ক এবং বিশৃঙ্খল অবস্থা দূর করার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং ধাতুগত গঠন শক্তিশালী করতে কাজ করে। যেটা আমরা এর আগে বলছিলাম যে ধাতুগত ও অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসার মাধ্যমে মায়াজমেটিক কলঙ্ক এবং বিশৃঙ্খল অবস্থা দূর করার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং ধাতুগত গঠন শক্তিশালী করতে কাজ করে। অর্থাৎ ভবিষ্যতে যাতে সে আবার পুনরায় এই রোগে আক্রান্ত না হয় বা কোনো রোগে সহজে আক্রান্ত না হয়। এর জন্য আমরা যদি রোগীকে ধাতুগত বা অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দিই তাহলে তার ধাতুগত গঠন শক্তিশালী হবে। প্রতিটি কেসে যথাযথ মায়াজম নির্ণয় রোগের অন্তর্নিহিত কারণকে উপড়ে ফেলতে পারে। আমরা যদি প্রতিটি কেসে সঠিক মায়াজমটা নির্বাচন করতে পারি তাহলে আমরা একবারে রোগের মূল থেকে এটা দূর করতে পারবো এবং রোগ হওয়ার প্রবণতা দূর করে দিতে পারবো। তাই মায়াজমেটিক প্রেসক্রিপশন নিরাময়মূলক এবং প্রতিরোধকমূলক উভয়। তাই মায়াজমেটিক প্রেসক্রিপশন নিরাময়মূলক এবং প্রতিরোধকমূলক উভয়। আমরা রোগীকে মায়াজমেটিক চিকিৎসা দিলে রোগীর রোগ যেমন ভালো হবে তেমনিভাবে ভবিষ্যতে যাতে রোগ না হয় সেই কাজটাও করবে। এই জন্য বলা হয় মায়াজমেটিক প্রেসক্রিপশন নিরাময়মূলক এবং প্রতিরোধকমূলক। সঠিক হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিংয়ের জন্য মায়াজমের বিষয়টি বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক হোমিওপ্যাথিক প্রেসক্রাইবিং করার জন্য মায়াজমের বিষয়টি বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান বিশ্বে রোগের মূল লক্ষণগুলো কয়েক স্তরে চাপা দেওয়া হচ্ছে। বর্তমান বিশ্বে রোগের মূল কারণগুলো কয়েক স্তরে চাপা দেওয়া হচ্ছে, তাই রোগের স্পষ্ট চিত্র উপলব্ধি করা ক্রমশ কঠিন হয়ে উঠতেছে। কোনো রোগী বর্তমানে আপনার কাছে একটা রোগ হয়েছে সাথে সাথে আসবে না, সে অ্যালোপ্যাথিতে যাবে, অ্যালোপ্যাথিতে না হইলে সে আয়ুর্বেদিক নিবে, আয়ুর্বেদিকে না পারলে জারফুক নিবে, তারপর আপনার কাছে আসবে। মানে কয়েক স্তরে চাপা দেওয়ার পরে যখন কোনো উপায় থাকবে না তখন আপনার কাছে আসবে। মানে যার নাই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি, এই অবস্থা। মানে এই লক্ষণগুলো একবারে চাপা দিয়া আপনার কাছে আসবে। আর আমাদের কাজই কিন্তু লক্ষণ ভিত্তিক, কারণ আমরা লক্ষণ না পেলে রোগীকে ওষুধ দিতে পারবো না। এই জন্য আমরা যদি মায়াজমটা ভালোভাবে জানি তাহলে কিন্তু আমরা খুব সহজেই তার এই লক্ষণগুলো আবার বের করে নিয়ে আসতে পারবো, চাপা দেওয়া লক্ষণগুলো বের করে নিয়ে আসতে পারবো। লক্ষণ চাপা পড়া। এখন আমাদেরকে জানতে হবে যে লক্ষণগুলো কিভাবে চাপা পড়ে, কোন কোন ক্ষেত্রে লক্ষণগুলো চাপা পড়ে। তিনভাবে লক্ষণ চাপা পড়তে পারে, খুবই গুরুত্বপূর্ণ, এই কথাগুলো খুব ভালোভাবে মনে রাখবেন। তিনভাবে লক্ষণ চাপা পড়তে পারে। 1 নাম্বার, শারীরিক লক্ষণ চাপা পড়া। শারীরিক লক্ষণ চাপা পড়া যেমন প্রতিষেধক নেওয়ার মাধ্যমে ঘাম চাপা পড়া, এটি হলো স্বাভাবিক স্রাব। এটি হলো স্বাভাবিক স্রাব নির্গমন চাপা দেওয়া। যেমন কারো ঘাম হয় এই জন্য সে একটা প্রতিষেধক নিল, তার ঘামটা চাপা পড়ে গেল, বা কোনো ধরনের প্রতিষেধক চিকিৎসা নিল, নেওয়ার ফলে তার ঘাম চাপা পড়ে গেল। বা এছাড়াও শারীরিক বিভিন্ন কারণে শারীরিক লক্ষণ চাপা পড়ে। 2 নাম্বার, আবেগ বা মানসিক লক্ষণ চাপা পড়া, যেমন সম্পর্ক ভেঙে যাওয়া, প্রেমে হতাশা, ব্যবসায়িক ক্ষতি। তারা তাদের মনের কষ্টগুলো, ব্যবসায়িক ক্ষতি মানে সে কোনো কষ্ট পাইছে, প্রেমে হতাশ হয়েছে, ব্যবসায় লস হয়েছে, এরপর সে তার এই মনের কষ্টগুলো প্রকাশ না করে নিজের মধ্যে রেখে দেয়, এর ফলে আবেগ বা মানসিক লক্ষণ চাপা পড়ে। 3 নাম্বার হলো বিভিন্ন চিকিৎসা বা ঔষধের মাধ্যমে লক্ষণ চাপা পড়া, যেটা সবচেয়ে বেশি দেখা যায়। বিভিন্ন চিকিৎসা বা ঔষধের মাধ্যমে লক্ষণ চাপা পড়া, যেমন ক, হোমিওপ্যাথি নয় এমন ওষুধের মাধ্যমে চাপা দেওয়া। হোমিওপ্যাথি নয় এমন ওষুধের মাধ্যমে চাপা দেওয়া, যেমন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার মাধ্যমে কোনো রোগ চাপা দেওয়া। স্টেরয়েড, ক্রিম, ব্যথানাশক ওষুধ, ঘুমের ওষুধ ইত্যাদির মাধ্যমে চাপা দেওয়া। খ নাম্বার, হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে চাপা দেওয়া। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে চাপা দেওয়া, যেমন একই শক্তির একই ওষুধের ডোজ দীর্ঘদিন যাবৎ প্রতিদিন পুনরাবৃত্তি করা।
অনেকেই এই কাজটা করে যে একই শক্তির একই ওষুধের ডোজ দীর্ঘদিন যাবৎ প্রতিদিন পুনরাবৃত্তি করে। এর ক্ষেত্রে কিন্তু রোগীর লক্ষণগুলো চাপা পড়ে। এটা কীভাবে সম্ভব? যেমন অনেকেই এখনও বড়িতে ওষুধ দেয়। বড়িতে ওষুধ দিলে এটা কিন্তু একই শক্তির একই ডোজ বারবার দেওয়া হইতেছে। একসাথে অনেকগুলো ওষুধ প্রয়োগ করা, একসাথে অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা, দ্রুত ওষুধ পরিবর্তন করা। রুগী এই লক্ষণ বলতেছে, একটা লক্ষণ বললো, আপনি একটা ওষুধ দিলেন। রুগী কালকে আরেকটা লক্ষণ বলতেছে, আপনি আরেকটা ওষুধ দিলেন। আবার 2 দিন পরে এসে আবার আরেকটা লক্ষণ বললো, আপনি আবার আরেকটা ওষুধ দিলেন। মানে আপনি খুব দ্রুত রুগীর ওষুধ পরিবর্তন করতেছেন। এতে রুগীর লক্ষণগুলো চাপা পড়বে। এবং সংমিশ্রিত ওষুধ, যেমন প্যাটার্ন ওষুধ ব্যবহার করা, প্যাটার্ন ওষুধ যারা ব্যবহার করে তারাও কিন্তু লক্ষণগুলো চাপা দেয়। এই জন্য আমরা যারা হোমিওপ্যাথি আছি তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে একই শক্তির একই ওষুধের ডোজ দীর্ঘদিন যাবৎ প্রতিদিন পুনরাবৃত্তি করা যাবে না। একসাথে অনেকগুলো ওষুধ প্রয়োগ করা যাবে না, দ্রুত ওষুধ পরিবর্তন করা যাবে না, এবং সংমিশ্রিত ঔষধ অর্থাৎ প্যাটার্ন ওষুধ ব্যবহার করা যাবে না। খ নাম্বারটা সবাই বুঝতে পারছেন? কারণ আমরা যারা হোমিওপ্যাথি আছে আমাদেরকে কিন্তু এই বিষয়টা সবচেয়ে ভালোভাবে জানতে হবে। তাহলে সবাই এটা বুঝতে পারছেন যে একই শক্তির একই ওষুধের ডোজ দীর্ঘদিন যাবৎ পুনরাবৃত্তি করা যাবে না। একসাথে অনেকগুলো ওষুধ দেওয়া যাবে না, একসাথে একটা ওষুধ দিতে হবে। আচ্ছা, বড়িতে দিলে একই শক্তি একই ওষুধ থাকে, হ্যাঁ, কিন্তু সেটা যদি ডিস্টিল ওয়াটারে দেয় তাহলে তো সেখানে একই শক্তি থাকে না নাকি? এটা আমাদের অর্গানে কি লেখা আছে, ষষ্ঠ সংস্করণে কি লেখা আছে? ওষুধের পরিবর্তিত মাত্রায় সূক্ষ্ম মাত্রায় দিতে হবে, পরিবর্তিত মাত্রায় দিতে হবে, সূক্ষ্ম মাত্রায় দিতে হবে। আপনি মানে ডিস্টিল ওয়াটারে একটা বড়িতে মিলে আপনি রুগীকে ওষুধটা দিলেন, দেওয়ার পর বললেন যে প্রতিবার খাওয়ার আগে আপনি 8টা 10টা 12টা আপনি আপনার মতন করে বলে দিলেন যে আপনি এই জাকিগুলো দিয়ে খাবেন। এখন সে প্রতিবার খাওয়ার আগে 10টা করে জাকি দিয়ে খাইলো, খাওয়াতে কি তার একই শক্তি থাকতেছে? যদি আপনি 30 শক্তি দেন তাহলে কিন্তু তার এই 30 শক্তি থেকে একটু উপরে উঠে গেল, ধরে নেন 31 হলো। এরপরে যখন সে আবার 10টা জাকি দিয়ে খাবে তখন কিন্তু এটা 32 হয়ে গেল, একই শক্তি থাকতেছে না। কিন্তু বড়িতে যারা ওষুধ দেয় তারা কিন্তু এটা এই শক্তিটা পরিবর্তন করতে পারতেছে না। মানে এটা জাকি দিলেও পরিবর্তন হবে না, কারণ বড়ির ওষুধ তো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য যারা বড়িতে দেয় তারা কিন্তু একই শক্তি বারবার পুনরাবৃত্তি করতেছে। আর দ্রুত ওষুধ পরিবর্তন করা, এটা সবাই বুঝতে পারছেন, দ্রুত ওষুধ পরিবর্তন করা যাবে না। ধরেন আপনি কোনো রুগীকে তার লক্ষণ অনুযায়ী সালফার দিলেন, এখন সে কোথাও যাইতে দিচ্ছে, একটা আঘাত পেয়েছে, তখন কি তাকে আর্নিকা দিবেন কি দিবেন না? কেউ বুঝেন নাই কথাটা? দিতে হবে স্যার, দিতে হবে, দেওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই আপনি দেওয়া যাবে। জি, অবশ্যই তাকে আর্নিকা দিবেন, কারণ তার সালফার চলতেছে, কিন্তু এখন সে একটা নতুন রোগে আক্রান্ত হয়েছে, নতুন একটা সমস্যা আক্রান্ত হয়েছে, তখন তাকে এটা দিলেন। কিন্তু কোনো রুগীকে আপনি সালফার দিলেন তার চুলকানির সমস্যা নিয়ে, এখন একটু পরে সে পরের দিন বা 2 দিন পরে এসে বললো যে আমার রাতে জ্বর হয়, আপনি তাকে বেলাডোনা দিলেন। আবার 2 দিন পরে সে এসে বললো যে আমার মানে রক্ত যেতেছে মলদার দিয়ে, তখন আবার আপনি তাকে আরেকটা ওষুধ দিলেন। এভাবে ঘন ঘন তার লক্ষণ সাথে আপনি ওষুধ পরিবর্তন করতেছেন, এটা করা যাবে না। কারণ এটা বুঝতে হবে যে তার একই ওষুধে আছে না ওষুধ পরিবর্তন হয়েছে, এটি বুঝে তারপরে অনেক বিশ্লেষণ করে তারপর তাকে ওষুধ দিতে হবে, আর ওষুধ কাজ করার সময়ও দিতে হবে। আর প্যাটার্ন ওষুধ অবশ্যই ব্যবহার করা যাবে না। গ নাম্বার, বিভিন্ন প্রকার টিকা নেওয়া। টিকা নেওয়ার ফলে কিন্তু আমাদের লক্ষণগুলো চাপা পড়ে। ডাক্তার রাজন শঙ্কর কিন্তু যাদের তার পরিচিত যারা ছিল, খুব কাছের যারা ছিল, তাদেরকে কিন্তু করোনা টিকা নিতে নিষেধ করছেন। এই জন্য কিন্তু তাকে ডাক্তার রাজন শঙ্করকে ঢাকায় নিচ্ছিলেন যে আপনি নাকি নিষেধ করছেন, কারণ এটা তো বাধ্যতামূলক ছিল যে সবাই করোনা টিকা নিতে হবে। এই জন্য যারা করোনা টিকা নিচ্ছে বর্তমানে কিন্তু তাদের চর্মের সমস্যা অনেক বেশি আকার দেখা দিচ্ছে।
এছাড়া আরও অন্যান্য সমস্যা দেখা দিতেছে। এই জন্য টিকার কারণে আমাদের লক্ষণগুলো চাপা পড়ে। ঘ নাম্বার, দীর্ঘদিন যাবৎ গর্ভনিরোধক বড়ি খাওয়া, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া ইত্যাদি। যারা বাচ্চা নিতে চায় না তারা যদি গর্ভনিরোধক বড়ি দীর্ঘদিন যাবৎ খায়, কোনো কারণে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেয়, তাহলে কিন্তু তাদের লক্ষণগুলো চাপা পড়ে। লক্ষণ কিভাবে চাপা পড়ে এটা সবাই বুঝতে পারছেন তো? স্যার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা কি হচ্ছে আপনি এটা বুঝবো কিভাবে? এটা যখন আপনি রোগীকে জিজ্ঞাসা করবেন যে আপনি হরমোন রিপ্লেসমেন্ট, মানে যাদের হরমোনের সমস্যা আছে তারাই বলবে যে আমি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতেছি। আচ্ছা, না অনেকে আবার ব্যবহার করে, ওই যে বাচ্চা না হওয়ার জন্য স্টিক ব্যবহার করে, তাহলে ওরা ওই ভাষায় বলে টাকি নেওয়া। হ্যাঁ হ্যাঁ এটাও তো এক ধরনের হ্যাঁ অবশ্যই, এটার কারণে তো অনেক সমস্যা, এটার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। হ্যাঁ, কিন্তু এটা ওদের বললে ওরা তো এটা করে না, বলে না ডাক্তার দিয়ে দিতে। না, আমাদের এটা সীমাবদ্ধতা, এটা কিছু করার নেই। হ্যাঁ, এই জায়গায় পার্থক্য করতে হবে যে কোন কোন লক্ষণগুলো তার এটার কারণে দেখা দিতেছে। এটার কারণে কিন্তু অনেক সমস্যা দেখা দেয় তাদের মধ্যে। অনেকের মোটা হয়ে যায়, অনেকের বমি ভাব থাকে, মাথা ঘুরায় বা রক্ত স্বল্পতা দেখা দেয়, এরকম অনেক সমস্যা দেখা দেয়। এই জন্য আমরা যখন ওষুধ নির্বাচন করব তখন কিন্তু আমাদেরকে এই লক্ষণগুলো বাদ দিয়ে নিতে হবে, কারণ এগুলা কিন্তু তার ওইটা ব্যবহার করার কারণে এই সমস্যাগুলো হইতেছে। তারপরে স্যার আমার একটা রোগী থাইরয়েড সমস্যা হচ্ছে। হ্যাঁ থাইরয়েডের সমস্যা তো এই যে হরমোনের ওই যে স্টিক যদি নাই তাহলে হরমোনের সাথে একটা রিলেশন তো আছে। হ্যাঁ এটা তো মানে আমি বলছি যে এটা বাদ দিয়ে তারপর আসতে হবে, কিন্তু সে চায় না বা পারে না বা যেই কারণে হোক, তাহলে চিকিৎসাটা কি হবে? না, এটা এইসব রোগীর চিকিৎসা করা খুব কঠিন। কঠিন। হ্যাঁ হ্যাঁ লক্ষণগুলো চাপা পড়ার ফলে আমরা 3 ধরনের পিকচার পাই। রোগীর লক্ষণগুলো যদি চাপা দেওয়া হয় তাহলে আমরা 3 ধরনের পিকচার পাবো। 1 নাম্বার, কলুষিত পিকচার। রোগটি কলুষিত বা মুখোশযুক্ত থাকে, এতে লক্ষণগুলো চাপা পড়া থাকে, মানে রোগীর থেকে আমরা সঠিক লক্ষণ পিকচার পাবো না, রোগীর সঠিক লক্ষণ সমষ্টি পাবো না, যেটা আপনি একটু আগে বলেন যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ক্ষেত্রে যেটা হয়। 2 নাম্বার, সংযুক্ত পিকচার। মূল রোগের লক্ষণের সাথে বিভিন্ন ঔষধের লক্ষণগুলো বিদ্যমান থাকে। রোগীর মূল রোগের লক্ষণের সাথে বিভিন্ন ঔষধের লক্ষণগুলো বিদ্যমান থাকে, তখন আমাদেরকে বুঝতে কষ্ট হয় যে কোনটা রোগের লক্ষণ আর কোনটা ঔষধের লক্ষণ, কারণ ঔষধের লক্ষণ অনুযায়ী যদি আমরা ওষুধ নির্বাচন করি তাহলে কিন্তু এটা ভুল ওষুধ হবে, রোগীর রোগ লক্ষণের সাথে মিলে ওষুধ দিতে হবে। 3 নাম্বার, লক্ষণের ঘাটতি। এমন রোগ যেখানে লক্ষণ সমষ্টি নির্ধারণ করা কঠিন, অর্থাৎ একদৈশিক রোগ, ওয়ান সাইডেড ডিজিজ, যেমন অনিদ্রা, মাইগ্রেন ইত্যাদি। যখন রোগীর মধ্যে লক্ষণগুলো চাপা পড়ে তখন আমরা এই 3 ধরনের লক্ষণ সমষ্টি পাবো বা 3 ধরনের পিকচার পাবো রোগীর কাছ থেকে। এখন আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে এই চাপা পড়া লক্ষণগুলো আমরা বের করে নিয়ে আসবো। যেভাবে চাপা পড়া স্তরগুলো বা লক্ষণগুলো উন্মোচন করা যায়। 1 নাম্বার হলো মায়াজমেটিক লক্ষণ সমষ্টি, 2 নাম্বার হলো রোগীর লক্ষণ সমষ্টি, 3 নাম্বার হলো কেসের মূল ও অপরিহার্য বৈশিষ্ট্য বা উপাদান, অর্থাৎ সারমর্ম, অঙ্গভঙ্গি, আচরণ ইত্যাদি অন্তর্ভুক্ত করা। যদি আমরা রোগীর চাপা পড়া স্তরগুলো বা লক্ষণগুলো উন্মোচন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রোগীর মায়াজমেটিক লক্ষণ সমষ্টি বিবেচনা করতে হবে, তারপরে রোগীর লক্ষণ সমষ্টি বিবেচনা করতে হবে, এর সাথে কেসের মূল ও অপরিহার্য বৈশিষ্ট্য বা উপাদান অর্থাৎ সারমর্ম, অঙ্গভঙ্গি, রোগী কীভাবে অঙ্গভঙ্গি করে, কি আচরণ করে, এগুলো অন্তর্ভুক্ত করতে হবে। রোগীর অঙ্গভঙ্গি ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কেলিবোমেটামের রোগীরা সবসময় তাদের এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে খেলা করে। আপনার কাছে কোনো রোগী
এমন একটা রুগী আসলো যার লক্ষণগুলো চাপা পড়া আছে, ধরেন সে বিভিন্ন ধরনের টিকা নিচ্ছে, নেওয়ার ফলে আপনি সঠিক লক্ষণ পিকচার পাইতেছেন না রুগীর কাছ থেকে। এখন সে আপনার সামনে বসে হাতের আঙ্গুলগুলো বারবার এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইতেছে। এটার মাধ্যমে বোঝা যেতেছে যে সে কেলিবোমেটামের রুগী, কারণ কেলিবোমেটামের রুগীরা এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে খেলা করে। মানে এটা আপনি একটা অঙ্গভঙ্গি দেখলেন, এর সাথে তার মায়াজমেটিক লক্ষণ সমষ্টি চিন্তা করেন, আর যদি রুগীর লক্ষণ সমষ্টি কিছু থাকে সেটা চিন্তা করেন। এই তিনটা মিলায় যখন আপনি রুগীকে ওষুধটা দিবেন তখন তার চাপা পড়া স্তরগুলো বা লক্ষণগুলো উন্মোচিত হবে। হ্যালোডার্মার রুগীরা হাঁটার সময় পা স্বাভাবিকের চেয়ে উঁচুতে তুলে এবং খুব জোরে পা ফেলে। হ্যালোডার্মার রুগীরা যখন হাঁটবে আপনি যদি লক্ষ্য করেন তখন দেখবেন যে তারা পা, আমরা যেমন হাঁটার সময় পা একটা পরিমাণ তুলে তারপর পা ফেলি, কিন্তু হ্যালোডার্মার রুগীরা পা স্বাভাবিকের চেয়ে উঁচুতে তুলে তারপর তারা খুব জোরে পাটা ফেলবে। এটা তাদের নিউরোলজিক্যাল সমস্যার কারণে হয়। 4 নম্বর হলো কি নোট সিমটম। পিকিউআরএস লক্ষণগুলো অন্তর্ভুক্ত করা, মানে কি নোট সিমটম খুঁজতে হবে রোগীর মধ্যে। ডাক্তার হেনিম্যান অরগানের 153 এবং 209 নং সূত্রে পিকিউআরএস লক্ষণের গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেছেন। রোগীর ক্ষেত্রে আমরা এই 4টা লক্ষণ অবশ্যই চিন্তা করতে হবে। রোগীর মায়াজমেটিক লক্ষণ সমষ্টি, রোগীর লক্ষণ সমষ্টি, 3 নম্বর রোগীর সারমর্ম অর্থাৎ অঙ্গভঙ্গি, আচার আচরণ, এগুলো চিন্তা করতে হবে। 4 নম্বর হলো কি নোট সিমটমগুলো বিবেচনা করতে হবে। কি নোট সিমটম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার হেনিম্যান অরগানের 153 থেকে 209 নং সূত্রে পিকিউআরএস লক্ষণ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছেন। যেমন আমরা সবাই জানি পালসিটিলার রোগীর হয় পিপাসাহীন, কিন্তু তাদের মুখ শুষ্ক থাকে, মুখ শুষ্ক কিন্তু তার পিপাসা নেই। আবার মার্সেলের রোগীদের মুখ ভিজা থাকে, মুখ ভিজা তারপর তাদের পিপাসা থাকে। যাদের মুখ শুষ্ক তাদের কিন্তু পিপাসা থাকার কথা, আর যাদের মুখ ভিজা আছে তাদের কিন্তু পিপাসা না থাকার কথা। কিন্তু পালসিটিলার ক্ষেত্রে দেখা যায় পালসিটিলার রোগীদের মুখ শুষ্ক থাকা সত্ত্বেও পিপাসা থাকে না, আর মার্সেলের রোগীদের মুখে প্রচুর লালা থাকা সত্ত্বেও পিপাসা থাকে। এগুলো কিন্তু পিকিউআরএস লক্ষণ। উপরের মানদণ্ডগুলো বিবেচনা করে স্যার পিকিউআরএস লক্ষণ কাকে বলে? এটা তো বললাম যে পিকিউআরএস মানে অদ্ভুত লক্ষণ, যেটা স্বাভাবিক না। স্বাভাবিক কি পালসিটিলার মানে যে কোনো রোগী ক্ষেত্রে স্বাভাবিক কি, যাদের মুখ শুষ্ক থাকবে তাদের পিপাসা থাকবে। মানে আমরা তো বলি যে আমার মুখ শুকায় গেছে, আমার একটু পানি দেন, পানি পান করুন, মুখ শুকায় গেছে আমার পিপাসা লাগতেছে। কিন্তু পালসিটিলার রোগীদের মুখ শুষ্ক থাকে কিন্তু তারপরও তাদের পিপাসা থাকে না, এটা একটা অদ্ভুত লক্ষণ। আর মার্সেলের রোগীদের মুখে প্রচুর লালা থাকা সত্ত্বেও পিপাসা থাকে, প্রচুর পিপাসা থাকে তাদের মুখে প্রচুর লালা মুখ দিয়ে পড়তেছে, তারপর বলবে যে আমার প্রচণ্ড পিপাসা লাগছে, তাতে পানি দাও। তারা একটু পর পানি পান করবে বা তাদের একটু পর পিপাসা লাগবে। উপরের মানদণ্ডগুলো বিবেচনা করে এবং নিচের পদক্ষেপগুলো অনুসরণ করা হলে একটি সঠিক প্রেসক্রিপশন তৈরি করা যেতে পারে। স্টেপ 1, কেসের মায়াজম নির্ণয় করা অর্থাৎ সারফেস মায়াজম নির্ধারণ করা। কেসের মায়াজম নির্ণয় করা অর্থাৎ সারফেস মায়াজম নির্ধারণ করা। প্রথমে আমাদেরকে কেসের মায়াজম নির্ণয় করতে হবে, অর্থাৎ সারফেস মায়াজমে কোন মায়াজমটা আছে সে নির্ণয় করতে হবে। স্টেপ 2, কেসের লক্ষণ সমষ্টি প্লাস সারমর্ম প্লাস কি নোট সিমটম এবং পিকিউআরএস যদি থাকে নির্ধারণ করা এবং নির্দেশিত ঔষধটি বিবেচনা করা। স্টেপ 3, নিশ্চিত করতে হবে যে নির্দেশিত ঔষধটি সারফেস মায়াজমকে কভার করছে। আমাদেরকে যখন আমরা কোনো কেসের লক্ষণ সমষ্টি, সারমর্ম, কি নোট এবং পিকিউআরএস নিয়ে যে ঔষধটা নির্বাচন করব সেই ঔষধটা দেখতে হবে যে সারফেস মায়াজমকে কভার করছে কিনা। মানে এটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে ওষুধটি সারফেস মায়াজমকে কভার করতেছে। স্টেপ 4, এমন ওষুধ প্রয়োগ করতে হবে যা মায়াজমের পাশাপাশি লক্ষণ সমষ্টিকেও কভার করে। একই কথা, মানে আমাদের ওষুধ দেওয়ার আগে অবশ্যই এটা নিশ্চিত হয়ে নিতে হবে যে আমরা যে ওষুধটা রোগীকে দিব সেটা মায়াজমের পাশাপাশি লক্ষণ সমষ্টিকেও কভার করতেছে। ধরা যাক একজন ব্যক্তি গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ভুগছেন, যা ভিডিওগ্রাফি দ্বারা নিশ্চিত করা হয়েছে।
যেহেতু আলসারেশন সিফিলিটিক, তাই সারফেস মায়াজমও সিফিলিটিক। আমরা সবাই জানি যে কোনো ক্ষত এগুলো হলো সিফিলিটিক মায়াজম, তাই সারফেস মায়াজমও সিফিলিটিক, যেহেতু সে আলসারের সমস্যা নিয়ে আসছে। তার মানে আমরা বুঝতেছি যে তার এখন সারফেস মায়াজম হলো সিফিলিটিক। রোগীর লক্ষণ সমষ্টি শারীরিক, মানসিক এবং সারমর্ম কেলিব্যাগকে নির্দেশ করছে। আমরা তার শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং তার সারমর্ম বা পিকোরেস লক্ষণ মিলে তাকে কেলিব্যাগ, মানে কেলিব্যাগ আসলো, সারমর্ম মিলে তার ওষুধ হলো কেলিব্যাগ, যে একটি অ্যান্টিসিফিলিটিক ওষুধ। যেমন আমরা চার্টে দেখতে পারি যে এটা কেলিব্যাগ কোন ওষুধ। দেখেন কেলিব্যাগ বোল্ড অক্ষরে দেওয়া আছে, যে লিডিং অ্যান্টিসিফিলিটিক মেডিসিনের মধ্যে বোল্ড অক্ষরে আছে, মানে একবারে অ্যান্টিসিফিলিটিক মেডিসিন, মেন অ্যান্টিসিফিলিটিক মেডিসিন হলো কেলিব্যাগ। সারফেস মায়াজম হলো সিফিলিটিক, আর তার লক্ষণ অনুযায়ী যে ওষুধ আসছে কেলিব্যাগ, সেটাও লিডিং সিফিলিটিক মেডিসিন। এক্ষেত্রে ওষুধ নির্বাচন করা সহজ, যেহেতু কেলিব্যাগ লক্ষণ সমষ্টি এবং সারফেস মায়াজম উভয়কেই কভার করছে। তখন কেলিব্যাগ বাহিরের স্তরটির খোসা ছাড়িয়ে তার ভিতরের দ্বিতীয় স্তরটি প্রকাশ করবে। রোগীকে যখন কেলিব্যাগ দেওয়া হবে তখন তার বাহিরের স্তরটির খোসা ছাড়িয়ে তার ভিতরের স্তরটি প্রকাশ করবে। এই দ্বিতীয় স্তরটি সম্ভবত মুখের উপর আঁচিল বা তিলের উপস্থিতির মাধ্যমে উদ্ভাসিত হতে পারে। মানে তার মধ্যে যে চাপা দেওয়া লক্ষণগুলো আসছিল সেটা প্রথম স্তরটা দূর হওয়ার পর তার পরের স্তরটা আমাদের সামনে চলে আসবে। আর সেটা হতে পারে তার মুখের উপর আঁচিল বা তিলের উপস্থিতি, যা চাপা দেওয়া সাইকোসিস মায়াজমের ইঙ্গিত বহন করে। এখন কেন্টিয়ান নীতি অনুসারে আমাদেরকে চিকিৎসার পরিকল্পনা পরিবর্তন করতে হবে, অর্থাৎ পূর্ববর্তী সিফিলিটিক চিকিৎসার পরিবর্তে এখন রোগীকে সাইকোটিক চিকিৎসা দিতে হবে এবং বর্তমান লক্ষণ সমষ্টির উপর ভিত্তি করে এমন একটি নতুন অ্যান্টিসাইকোটিক ওষুধ নির্বাচন করতে হবে যেটা রোগীর বর্তমান লক্ষণকে কভার করে। এটা সবাই বুঝতে পারছেন যে রোগীর প্রথম সমস্যা নিয়ে আসছে গ্যাস্ট্রিকের সমস্যা, মানে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা, যেটা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এখন আমরা রোগীর অন্যান্য সমস্যা নিলাম, মানে অন্যান্য লক্ষণ নিলাম, শারীরিক, মানসিক, অন্যান্য যে লক্ষণগুলো আছে সব কিছু নেওয়ার পরে দেখলাম যে তার ওষুধ আসছে কেলিব্যাগ। এখন আমরা দেখলাম যে কেলিব্যাগ তার সারফেস মায়াজম অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার এটাকেও কভার করতেছে, সারফেস মায়াজমকে কভার করতেছে, তার লক্ষণ সমষ্টিকেও কভার করতেছে। এখন এই ওষুধটা রুগীকে দেওয়া হলো, দেওয়ার পর দেখা গেল যে রুগীর এই গ্যাস্ট্রিক আলসারের সমস্যাটা ভালো হয়ে গেছে, তার আরও কিছু লক্ষণ ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পর তার বর্তমানে এখন তার মুখে আঁচিল দেখা দিছে, আরও কিছু অন্যান্য লক্ষণ দেখা দিছে, বা তার মধ্যে আরও কিছু লক্ষণ রয়ে গেছে। এখন আমাদেরকে আমাদের চিকিৎসা পরিকল্পনা পরিবর্তন করতে হবে। আমরা যদি তাকে কেলিব্যাগই রাখি, যে কেলিব্যাগে সে উপকার পাইতেছে, তাকে কেলিব্যাগই দিয়ে রাখবো, এটা কিন্তু ভুল হবে। কারণ তখন তার সিফিলিটিক মায়াজমটা দূর হয়ে গেছে, এখন তার সাইকোসিস মায়াজমটা যেটা চাপা দেওয়া হয়েছিল সেটা আবার পুনরায় ফিরে আসছে। এখন আমাদেরকে বর্তমান তার লক্ষণ সমষ্টি এবং তার সারফেস মায়াজমকে কভার করে এমন একটা ওষুধ নির্বাচন করতে হবে। সবাই বুঝতে পারছেন? মানে আমরা কখন ওষুধটা পরিবর্তন করব আর কখন করব না। এর আগে যে দুইটা দিলাম যে কখন আমরা পরিবর্তন করব না, যদি তার পরবর্তী লক্ষণগুলো আঁচিল না হয়ে মানে পুজ হইতো বা সিফিলিটিক মায়াজমেরই লক্ষণ চলে আসতো, তাহলে কিন্তু আমরা কেলিব্যাগে থাকতাম। যখন দেখলাম যে না, তার মায়াজমটা চেঞ্জ হয়ে গেছে, এখন সে সিফিলিটিক থেকে সাইকোসিসে চলে আসছে, তখন আমাদেরকে অবশ্যই সাইকোসিস মায়াজমকে কভার করে এমন একটা মেডিসিন দিতে হবে। সোরার কি ওয়ার্ড হলো ইরিটেশন। সোরার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সোরার কি ওয়ার্ড হলো ইরিটেশন। এটি শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই হতে পারে। এটা শারীরিক ইরিটেশন হতে পারে বা মানসিক ইরিটেশন হতে পারে। ইরিটেশন অর্থ জ্বালাতন।
শারীরিক ইরিটেশন চুলকানি দ্বারা চিহ্নিত করা হয়, যেমন সারা শরীরে চুলকানি, জ্বালাপোড়া ইত্যাদি। মানসিক ইরিটেশন অশান্তি দ্বারা চিহ্নিত করা হয়, যেমন উদ্বেগ, দুশ্চিন্তা, আশঙ্কা, বিশেষ করে আসন্ন দুর্ভোগের বিষয়। মানসিক ইরিটেশন অশান্তি দ্বারা চিহ্নিত করা হয়, যেমন উদ্বেগ, দুশ্চিন্তা, আশঙ্কা। আশঙ্কাটা হলে মানে তার কোনো দুর্ভোগ হবে এমন একটা ভয় সবসময় থাকে। অন্যান্য মায়াজম থেকে সূরার মধ্যে সবচেয়ে বেশি ভয় থাকে। অন্য যে মায়াজমগুলো আছে যেমন সাইকোসিস, সিফিলিটিক, টিউবারকুলার, এগুলোর থেকে সূরার মধ্যে সবচেয়ে বেশি ভয় থাকে। তারা হয় লাজুক, ভীতু, আত্মবিশ্বাসের অভাবে ভোগে, অন্তর্মুখী। তারা সাধারণত কোনো কিছু প্রকাশ করে না, নিজের মধ্যে রাখে। তাদের অনেক অনেক আইডিয়া থাকে কিন্তু তা বাস্তবসম্মত নয়। তারা হয় অলস প্রকৃতির। তাদেরকে যদি বলা হয় আপনি যদি 7 দিনের ছুটি পান এবং টাকার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কি করবেন, সে বলবে আমি এই 7 দিন শুয়ে বসে কাটাবো। মানে তারা অলস প্রকৃতির হয়। তারা যদি কোনো ছুটি পায় তাহলে তারা 7 দিন শুয়ে বসে কাটায়। তাদের শখ হলো ঘরের ভিতরে থাকা, যেমন ঘরে বসে গেমস খেলা, শুয়ে বসে থাকা, অর্থাৎ যে কাজে নড়াচড়া এবং পরিশ্রম কম হয়। এই জন্য সালফারকে বলা হয় সূরার রাজা, কারণ তাদের আইডিয়াগুলো থাকে বাস্তবসম্মত না। তারা হাওয়ার ভিতরে প্রাসাদ নির্মাণ করে, মানে যেটার কোনো বাস্তবতা নাই। সালফার রোগীরা কিন্তু প্রচুর অলস হয়, নোংরা হয়, আর তারা সবসময় শুয়ে বসে থাকতে চায়, মানে পরিশ্রম করতে চায় না, অলস প্রকৃতির হয়। সূরা রোগীরা হয় দুর্বল, সহজে মোটা হয়ে যায়। সূরা চিনার উপায়। আমরা সূরা রোগীদেরকে কিভাবে চিনব? 3টি উপায়ে সূরা রোগীদেরকে চিনা যায়। 1 নম্বর স্বল্পতা, 2 নম্বর অভাব, 3 নম্বর হলো হাইপো কন্ডিশন, মানে স্বাভাবিকের চেয়ে কম। যে কোনো জায়গায় হাইপো লেখা দেখবেন সেটা বুঝবেন যে কম, আর হাইপার হলো বেশি। যেমন হাইপার টেনশন বলা হয় নিম্ন রক্তচাপকে। আমরা সূরা রোগীদেরকে চিনব কিভাবে? যে কোনো জিনিসের স্বল্পতা দেখব, অভাব দেখব এবং স্বাভাবিকের চেয়ে কম থাকবে। এগুলো হলো সূরা চিনার উপায়। যেমন ক্ষয়, রক্তাল্পতা, যেমন তার রক্ত স্বাভাবিক নেই, স্বাভাবিকের চেয়ে কম আছে, মানে কম যেটা সেটাই হলো সূরা। অসমক্রিয়া, ক্ষুধাহীনতা ইত্যাদি, তার ক্ষুধাটা স্বাভাবিক না, তার ক্ষুধা কমে গেছে, মানে যে কোনো কমে যাওয়া, কম থাকা, অভাব থাকা, এগুলো হলো সূরা। রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবের ফলে সংক্রামিত হওয়ার প্রবণতা এবং সংবেদনশীলতা বৃদ্ধি পায়। তাদের সূরা রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে তাদের সংক্রামিত হওয়ার প্রবণতা এবং সংবেদনশীলতা বৃদ্ধি পায়। মানে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা কিন্তু যে কোনো রোগে বা যে কোনো সমস্যায় খুব সহজেই আক্রান্ত হয়। এই জন্য সূরা রোগীরা খুব সহজেই যে কোনো রোগে আক্রান্ত হয়। সুতরাং বলা যায় অতিরিক্ত প্রবণতা বা সংবেদনশীলতা শারীরিক অবস্থাকে নির্দেশ করে। সাইকোসিসের কি ওয়ার্ড হলো অসঙ্গতি। এটি শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই। সাইকোসিসের কি ওয়ার্ড মনে রাখতে হবে অসঙ্গতি। সূরার কি ওয়ার্ড হলো ইরিটেশন। সাইকোসিসের কি ওয়ার্ড হলো অসঙ্গতি। শারীরিক অসঙ্গতি হলো বৃদ্ধি বা অতিরিক্ততা, মানে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি বা অতিরিক্ত। যেমন টিউমার কিন্তু আমাদের স্বাভাবিক একটা মাংসপেশিতে একটা বৃদ্ধি দেখা দেয়। আঁচিল, আমাদের মুখে একটা আঁচিল হয়েছে, এটা কিন্তু একটা বৃদ্ধি। ফাইবার বা যে কোনো বৃদ্ধিটা হলো সাইকোসিস। মানসিক অসঙ্গতি হলো উপলব্ধি ক্ষমতার অসঙ্গতি বা সমন্বয়হীনতা, মানে তারা সমন্বয় করতে পারে না। এখন কি সকাল না বিকাল, এখন কি সে রাস্তা পার হবে কি পার হবে না। যেমন অন্যমনস্কতা, পড়াশোনায় মনোনিবেশ করার সময়
মন অন্যমনস্ক হয়ে যায় বা অন্যত্র ঘুরে বেড়ায়। এখন তার পড়াশোনায় মনোনিবেশ করা উচিত, কিন্তু সে পড়াশোনায় মনোনিবেশ না করে সে অন্য কিছু নিয়ে চিন্তা করতেছে, তার মন অন্যদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা হলো সমন্বয়হীনতা বা অসঙ্গতি। সে পড়াশোনায় মনোনিবেশ করতে চেষ্টা করে, কিন্তু তার মন অন্যমনস্ক হয়ে যায় বা অন্যত্র ঘুরে বেড়ায়। ইথুজার রোগীরা কোনো কিছুতে মনোনিবেশ করতে পারে না। ইথুজার রোগীরা কোনো কিছুতে মনোনিবেশ করতে পারে না। তারা তাদের আবেগ প্রকাশ করে, চিল্লাচিল্লি করে, রাগ করে, ঝগড়া করার মাধ্যমে বা কান্না করার মাধ্যমে বা প্রচুর কথা বলার মাধ্যমে। আবার অনেক সময় তারা তাদের আবেগ প্রকাশ করে না, যেমন কষ্ট পেলে তা নিজের মধ্যে রাখে, সব কিছু গোপন করে। অর্থাৎ সাইকোসিসের রোগীরা বহির্মুখী হয়, আবার অন্তর্মুখী হয়। সোরা রোগীরা যেমন অন্তর্মুখী হয়, সাইকোসিসের রোগীরা বহির্মুখীও হতে পারে, আবার অন্তর্মুখীও হয়। তাদের ধর্মের প্রতি অতিরিক্ত আবেগ থাকে, তারা অতিরিক্ত কাজপ্রিয় থাকে, তাদের প্রচুর অর্থ, প্রচুর টাকা কামানোর নেশা থাকে, তারা হয় স্বার্থপর এবং খুঁতখুঁতে। তারা খুঁতখুঁতে হয় কারণ তারা অতিরিক্ত পরিচ্ছন্নতা পছন্দ করে, এই জন্য তাদেরকে ফাস্টিডিয়াস বলা হয়। সাইকোসিসের রোগীরা কিন্তু খুঁতখুঁতে হয়, সোরা রোগীরা কিন্তু নোংরা থাকে, তারা অলস প্রকৃতির হয়। সাইকোসিসের রোগীরা প্রচুর পরিশ্রমী হয়, তারা প্রচুর অর্থ, প্রচুর টাকা কামানোর তাদের নেশা থাকে। সাইকোসিসের রোগীদের মধ্যে শারীরিক অস্থিরতা দেখা দেয়, আর শরীরিক রোগীদের মধ্যে মানসিক অস্থিরতা দেখা দেয়। সাইকোসিসের রোগীরা শারীরিকভাবে অস্থির থাকে, আর সোরা রোগীরা মানসিকভাবে অস্থির থাকে। সাইকোসিসের আক্রমণাত্মক অবস্থা চিল্লাচিল্লি, রাগ, ঝগড়া, দমক ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকে। সাইকোসিসের আক্রমণাত্মক অবস্থা চিল্লাচিল্লি, রাগ, ঝগড়া, দমক ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকে। তারা শারীরিক আঘাত, ক্ষতি বা ভাঙচুর করে না। তারা কোনো কিছুর ভাঙচুর করবে না, কোনো কিছুর ক্ষতি করবে না বা শারীরিক আঘাত করবে না। তারা বেশির চেয়ে বেশি জিনিসপত্র নিক্ষেপ করে, যেমন নাইট্রিক অ্যাসিড, স্ট্যাফিসেরিয়া, অ্যানাকার্ডিয়ামের রোগীরা করে। আমরা সবাই জানি যে নাইট্রিক অ্যাসিড, স্ট্যাফিসেরিয়া, অ্যানাকার্ডিয়ামের রোগীরা যখন রাগান্বিত হয় তখন তারা বেশির চেয়ে বেশি একটা জিনিসপত্র নিক্ষেপ করবে, ভাঙবে না। সাইকোসিসের রোগীদের কোনো কিছুর প্রতি ভয় থাকে না, শুধুমাত্র অর্থ বা সম্পদ হারানোর ভয় থাকে। সাইকোসিসের রোগীদের কোনো কিছুর প্রতি ভয় থাকে না, শুধুমাত্র অর্থ বা সম্পদ হারানোর ভয় থাকে। সোরা রোগীদের কিন্তু প্রচুর ভয় থাকে, তারা সব কিছুতে ভয় পায়। কিন্তু সাইকোসিসের রোগীদের কোনো ভয় নাই, শুধুমাত্র তাদের অর্থ বা সম্পদ হারানোর ভয় থাকে। সাইকোসিস চিনার উপায়: সকল প্রকার অস্বাভাবিকতা এবং অতিরিক্ত, যেমন কোষের অতিবৃদ্ধি, অতিরিক্ত যৌনতা ইত্যাদি, মানে যেটা অতিরিক্ত বৃদ্ধি বা অতিরিক্ত যে কোনো কিছুই সাইকোসিস। সিফিলিসের কিওয়ার্ড: ধ্বংস, অধপতন বা বিকৃতি। এটি শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই। ধ্বংস, অধপতন বা বিকৃতি। শারীরিক ধ্বংস বা অধপতন হলো ক্ষত, যেমন যে কোনো আলসার, যেমন ক্ষত, আলসার। পুজ হওয়া, নেক্রোসিস অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া। সিফিলিসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সিফিলিসের কিওয়ার্ড হলো ধ্বংস, অধপতন বা বিকৃতি। এটা শারীরিক হতে পারে বা মানসিক হতে পারে। শারীরিক ধ্বংস হলো বা অধপতন হলো শরীরে ক্ষত হওয়া, পুজ হওয়া বা নেক্রোসিস হওয়া বা কোনো কোষ নষ্ট হয়ে যাওয়া। মানসিক ধ্বংস, অধপতন বা বিকৃতি হলো নিজের জীবনের প্রতি ভালোবাসা ধ্বংস হয়ে যাওয়া। নিজের জীবনের প্রতি ভালোবাসা ধ্বংস হয়ে যাওয়া। আত্মহত্যার প্রবণতা, বিকৃত যৌনতা এবং যৌন লালসা। সিফিলিসের রোগীরা কিছু করার আগে এর পরিণতির কথা চিন্তা করে না। তারা হয় ধ্বংসাত্মক, হত্যা করার বা আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। তাদের স্মৃতিশক্তি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তারা হয় বুলমুন, তারা জীবন সম্পর্কে সম্পূর্ণ হতাশ হয়ে যায়। সব কিছুতে ভুল খুঁজে, তারা সব কিছুতে ভুল খুঁজে পায়, যেমন লাইসিন, ট্যারেন্টুলা সিফিলিসের রোগীরা হয়। সিফিলিসের মানসিক কিওয়ার্ড হলো
ধ্বংস, অধঃপতন বা বিকৃতি। মানসিক ধ্বংস, অধঃপতন বা বিকৃতি হলো নিজের জীবনের প্রতি ভালোবাসা ধ্বংস হয়ে যাওয়া। যখন কারো নিজের জীবনের প্রতি ভালোবাসা ধ্বংস হয়ে যায় তখন সে আত্মহত্যা করে। এই জন্য আত্মহত্যা হলো সিফিলিটিক মায়াজম। বিকৃত যৌনতা বা যৌন লালসা, অর্থাৎ যারা সমকামী হয় তারা কিন্তু বিকৃত যৌনতা বা বিকৃত যৌনতা তালাশ করে। এই জন্য এরা হলো সিফিলিটিক মায়াজমের। সিফিলিসের রোগীরা কিছু করার আগে এর পরিণতির কথা চিন্তা করে না। তারা হয় ধ্বংসাত্মক আত্মহত্যা করার বা আত্মহত্যার প্রবণতা দেখা দেয়, আর তাদের স্মৃতিশক্তি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তারা সব কিছু ভুলে যায়, তারা জীবন সম্পর্কে সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে, আর তারা সব কিছুতে ভুল খুঁজে পায়। যখন সাইকোসিসের রোগীরা দুঃখ বা কষ্ট পায় তখন তাদের চেহারায় তাদের দুঃখ বা কষ্ট ফুটে ওঠে। যখন সাইকোসিসের রোগীরা দুঃখ বা কষ্ট পায় তখন তাদের চেহারায় তাদের দুঃখ বা কষ্ট ফুটে ওঠে। তাদের আচার আচরণে অন্যরা বুঝতে পারে তার সাথে খারাপ কিছু হয়েছে। কিন্তু সিফিলিসের রোগীরা দুঃখ বা কষ্ট পেলে তাদের চেহারায় তাদের দুঃখ বা কষ্টের ছাপ ফুটে ওঠে না। তারা ভিতরে ভিতরে শেষ হয়ে যায়, কিন্তু মুখে হাসি বজায় রাখে। সাইকোসিসের ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। যখন তারা দুঃখ বা কষ্ট পাবে তখন তাদের চেহারায় তাদের দুঃখ বা কষ্টটা ফুটে উঠবে, যেটা আমরা নেটটা মিরোর ক্ষেত্রে বুঝতে পারি। কারণ নেটটা মিরোর রোগীরা যখন কষ্ট পায় তখন তারা একা হয়ে যায়, তারা একা একা দরজা বন্ধ করে কান্না করে বা সফট মিউজিক শুনে। মানে তাদের আচরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার সাথে খারাপ কিছু হয়েছে। কিন্তু সিফিলিসের রোগীরা দুঃখ বা কষ্ট পেলে তাদের চেহারায় তাদের দুঃখ বা কষ্টের ছাপ ফুটে ওঠে না। যেমন আমরা অরামেটের একটা রোগীর কথা বলছিলাম, যে সে বাপ হিসেবে ভালো, সে স্বামী হিসেবে ভালো, ব্যবসায়ী হিসেবে সফল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে সে আত্মহত্যা করছে। কী কারণে আত্মহত্যা করছে কেউ জানে না, কারণ তার ভিতরে একটা দুঃখ বা কষ্ট আছে, সেটা প্রকাশ করে নেই। তাকে দেখেও বোঝা যায় না যে তার মধ্যে এই কষ্টটা আছে। তারা ভিতরে ভিতরে শেষ হয়ে যায়, কিন্তু তাদের মুখে হাসি বজায় রাখে। এই জন্য কেউ বুঝতে পারে না তার ভিতরে কি চলতেছে। 3টি মায়াজমের রোগীরাই অন্তর্মুখী হয়। এখন আমাদেরকে জানতে হবে কে কি কারণে অন্তর্মুখী হয়। আমি বলছিলাম যে সুরা রোগীরা অন্তর্মুখী হয়, সাইকোসিসের রোগীরা অন্তর্মুখী হয়, বহির্মুখীও হয়, সিফিলিসের রোগীরাও অন্তর্মুখী হয়। এখন আমাদেরকে বুঝতে হবে যে কে কি কারণে অন্তর্মুখী হয়। শরিক অন্তর্মুখী হয় আত্মবিশ্বাসের অভাবের কারণে। তার যে আত্মবিশ্বাসের অভাব আছে এই জন্য সে অন্তর্মুখী হয়। এই জন্য সে কারোর কাছে কোনো কিছু বলতে পারে না, প্রকাশ করতে পারে না। সাহসের অভাবের কারণে, তার সাহস কম থাকে, সে সাহস করে সেটা বলতে পারে না। এবং দুশ্চিন্তা ও উদ্বেগের কারণে, সে এটাও দুশ্চিন্তা করে যদি সে বলে তাহলে কে কী ভাববে বা কে কী বলবে বা তার কী হবে। এই জন্য সে অন্তর্মুখী হয়। আর সাইকোসিস অন্তর্মুখী হওয়ার কারণ, তারা অন্যের সাথে মিশতে চায় না, তারা তাদের আবেগ তাদের মধ্যে রাখতে চায়। সাইকোসিসের রোগীরা যখন কষ্ট পায় তখন তারা অন্য কারোর সাথে মিশতে চায় না, তারা তাদের আবেগটা তার নিজের মধ্যে রেখে দিতে চায়। এই জন্য তারা অন্তর্মুখী হয়। আর সিফিলিসের রোগীরা অন্তর্মুখী হওয়ার কারণ, তারা হয় ধ্বংসাত্মক। তারা হতাশ হলে তাদের মধ্যে ধ্বংসাত্মক কিছু করার চিন্তা জন্মায়, তারা ধ্বংসাত্মক কিছু করবে। এই জন্য সে তার আবেগটা প্রকাশ করে না, তার নিজের মধ্যে রেখে দেয়। সিফিলিস মায়াজম চেনার উপায়। সিফিলিস চেনার উপায় হলো ডিওয়াইএস এবং অনিয়মিত প্রকাশ। ডিওয়াইএস মানে কষ্ট, যে কোনো ধরনের কষ্টটা হলো সিফিলিস মায়াজম। এবং অনিয়মিত প্রকাশ, স্বাভাবিক প্রকাশ না, অনিয়মিত প্রকাশ। সুতরাং ডিস্ট্রফি, যথোপযুক্ত পুষ্টির অভাব, মানে পুষ্টির অভাব, ডিসপেপসিয়া, অপুষ্ট গঠন, এবং ডিসমেনোরিয়া, বেদনাদায়ক মাসিক, এগুলো হলো সিফিলিটিক মায়াজম। গিলতে কষ্ট, মাসিকে কষ্ট ইত্যাদি সিফিলিটিক। অনিয়মিত প্রকাশ, অনিয়মিত প্রকাশ মানে ইরেগুলার পেরিস্টলটিক মুভমেন্ট, এর ফলে আমাশয় দেখা দেয়। আমাদের পেটে পেরিস্টলটিক মুভমেন্টের কারণে আমাদের মল স্বাভাবিকভাবে নির্গত হয়, কিন্তু তাদের অনিয়মিত মুভমেন্টের কারণে তাদের আমাশয় দেখা দেয়। যেমন অনিয়মিত রক্ত সঞ্চালনের ফলে রোগীর
হাই সিস্টোলিক এবং লো ডায়াস্টোলিক দেখা দেয়। অর্থাৎ হাই সিস্টোলিক তাদের উপরেরটা অনেক বেশি থাকে কিন্তু নিচেরটা অনেক কম থাকে। আমরা স্বাভাবিক জানি 120/80, বা কারো যদি বাড়ে তাহলে 140/100 হয়, কিন্তু সিফিলিটিক মাইজমের রোগীদের এটা স্বাভাবিক থাকে না, তাদেরটা হাই সিস্টোলিক থাকবে এবং লো ডায়াস্টোলিক থাকবে। যেমন 190/60, এটা কিন্তু অস্বাভাবিক। প্রেশার বেড়ে যাওয়া এটাও অস্বাভাবিক, কিন্তু সিফিলিটিকের বেড়ে যাওয়াটা হবে অস্বাভাবিক, মানে উপরেরটার সাথে নিচেরটার রেশিওটা ঠিক থাকবে না। যার 190 তার কিন্তু 140 বা 120 নিচেটা থাকার কথা, কিন্তু তার থাকবে 190/60, উপরেরটা অনেক বেশি নিচেরটা অনেক কম। ক্লিনিক্যাল টিপস, একটা খুব গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল টিপস। ব্রাইটামিউরের রোগীদের মধ্যে হাই সিস্টোলিক এবং লো ডায়াস্টোলিক দেখা দেয়। যদি কোনো রোগীর মধ্যে আপনি এমন একটা মানে ব্লাড প্রেশার পান যে তার উপরেটা অনেক বেশি নিচেটা অনেক কম, তাহলে তার ওষুধ হবে ব্রাইটামিউর। কোনো রোগীর প্রেশার মাপলে মাইপা দেখলেন যে তার হাই সিস্টোলিক হলো 180 আর নিচেটা হলো 70 বা 60, তাহলে আপনি তাকে ব্রাইটামিউর দিতে পারবেন। ডিওএস এর প্রকাশ হলো সিফিলিটিক। ডিতে ডিফিকাল্ট, যেমন ডিসমেনোরিয়া, বেদনাদায়ক অনিয়মিত মাসিক, অর্থাৎ যে কোনো বেদনাদায়ক বা কষ্টকর অনিয়মিত বিষয়গুলো হলো সিফিলিটিক মাইজম। টিউবাকুলারের কিওয়ার্ড, টিউবাকুলারের কিওয়ার্ড হলো অসন্তোষ বা অতৃপ্তি। এটি শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই। টিউবাকুলারের কিওয়ার্ড হলো অসন্তোষ বা অতৃপ্তি, এটা শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই। শারীরিক অসন্তোষ বা অতৃপ্তি হলো এক এমন জিনিসের প্রতি তীব্র ইচ্ছা যা তাকে অসুস্থ করে তোলে। টিউবাকুলার মাইজমের রোগীদের এমন জিনিসের প্রতি তীব্র ইচ্ছা থাকে যা তাকে অসুস্থ করে তোলে। যেমন আর্জেন্টাইনাইটিকামের রোগীদের মিষ্টি খাওয়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু মিষ্টি খেলেই তাদের উল্টোময় দেখা দেয়, মানে যেটা তার ক্ষতি করে সেটার প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা থাকে। ক্যালকিয়া কার্ভের রোগীদের খোলা বাতাসের প্রতি তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু খোলা বাতাসে গেলেই তাদের ঠান্ডা লেগে যায়। ক্যালকিয়া কার্ভের রোগীরা সবসময় ঠান্ডা চাবে, খোলা বাতাস চাবে, কিন্তু খোলা বাতাসে গেলেই তাদের ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগলেও তারা আবার খোলা বাতাসটা চাবে, খোলা বাতাসে যেতে চাবে, মানে যেটা তার জন্য ক্ষতিকারক সেটাই সে চাবে। এটা কিন্তু টিউবাকুলার মাইজমের খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। 2 নম্বর, বিকৃত যৌন আকাঙ্ক্ষা। বিকৃত যৌন আকাঙ্ক্ষা বা প্রচুর হস্তমিথুন যা ব্যক্তিটিকে অবসন্ন করে তোলে। বিকৃত যৌনতা কিন্তু সিফিলিটিক মাইজমে আছে। আমি আগে বলছিলাম যে টিউবাকুলার মাইজম হলো সিফিলিটিক এবং সোরিক মাইজমের মিশ্রণ। বিকৃত যৌন আকাঙ্ক্ষা বা প্রচুর হস্তমিথুন যা ব্যক্তিটিকে অবসন্ন করে তোলে, মানে সে প্রচুর হস্তমিথুন করে যার ফলে সে একেবারে অবসন্ন হয়ে পড়ে। যেমন ফসফরিক অ্যাসিডের রোগীরা সহবাস করতে ভালোবাসে, কিন্তু তাকে অবসন্ন করে তোলে। তার প্রচুর যৌন চাহিদা থাকে, কিন্তু যখন সে তার যৌন চাহিদা পূরণ করে তখন সে একবারে অবসন্ন হয়ে পড়ে। সুতরাং বলা যায় যে জিনিসের প্রতি তাদের তীব্র আকাঙ্ক্ষা থাকে তা তাদেরকে অসুস্থ করে তোলে। মানসিক অসন্তোষ বা অতৃপ্তি হলো এক পরিবর্তনশীল মানসিকতা, যেমন নতুন জামা কাপড়, পেশা পরিবর্তন, পড়াশোনা, চাকরি, সঙ্গী ইত্যাদি খুব ঘন ঘন পরিবর্তন করতে চায় এবং কখনো সন্তুষ্ট হয় না। পরিবর্তনশীল মানসিকতা মানে টিউবাকুলার মাইজমের রোগীদের সবসময় পরিবর্তন চায়। টিউবাকুলার মাইজমের রোগীরা সবসময় পরিবর্তন চায়, তাদের পরিবর্তনশীল মানসিকতা থাকে। যেমন তারা সবসময় নতুন জামা কাপড়, তারা ঘন ঘন তাদের পেশা পরিবর্তন করে। একবার সে চাকরিতে যায়, একবার সে ব্যবসা করে, আবার সে অন্য কোনো কাজে লাগে, মানে কিছুদিন পর পর সে তার পেশা পরিবর্তন করে, পড়াশোনা পরিবর্তন করে, চাকরি, সঙ্গী ইত্যাদি খুব ঘন ঘন পরিবর্তন করতে চায় এবং কখনো সন্তুষ্ট হয় না, মানে কোনো কাজে সে সন্তুষ্ট থাকে না। তাকে যতই দেন আপনি তাকে সন্তুষ্ট করতে পারবেন না, তাকে একটা দিলে সে আরেকটা চাবে, কারণ সে পরিবর্তন চায়, একটা জিনিস নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না। 2 নম্বর, ভ্রমণশীল মানসিকতা। যেমন প্রায় ভ্রমণ করতে পছন্দ করে, এক জায়গায় থাকতে পারে না,
তারা সহজেই বিরক্ত হয়, তাদের কোনো ভয় থাকে না। টিউবারকুলারের মানে সাধারণত কোনো ভয় নেই, শুধু কুকুর, শিয়াল এগুলো ছাড়া, কুকুর, বিড়াল। সুতরাং আমাদেরকে টিউবারকুলার মাইজমের ক্ষেত্রে এর কি নোট মনে রাখতে হবে যে অসন্তোষ এবং অতৃপ্তি, এটা শারীরিক হোক আর মানসিক হোক। সোরার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইরিটেশন, এটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। টিউবারকুলারের ক্ষেত্রে মনে রাখতে হবে অতিরিক্ততা বা বৃদ্ধি। আর সিফিলিসের ক্ষেত্রে মনে রাখতে হবে ধ্বংসাত্মক, অধপতন, নষ্ট হওয়া। টিউবারকুলারের ক্ষেত্রে মনে রাখতে হবে অসন্তোষ এবং অতৃপ্তি। এই কিওয়ার্ডগুলো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই রোগীর জন্য মায়াজমটা নির্বাচন করতে পারবো। টিউবারকুলার মায়াজম চিনার উপায়: 1. পর্যায়ক্রমে দেখা দেয়, যেমন ডায়রিয়ার সাথে পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। যে কোনো রোগ যদি পর্যায়ক্রমে দেখা দেয় তাহলে বুঝতে হবে সেটা টিউবারকুলার মায়াজম। যেমন ডায়রিয়ার সাথে পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠকাঠিন্যের সাথে পর্যায়ক্রমে ডায়রিয়া, মানে একটা ভালো হয়ে আরেকটা দেখা দেয়। 2 নম্বর, নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত হয়, যেমন মাথা ব্যথা প্রতি 7ম দিনে দেখা দেয়। নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত হয়, যেমন মাথা ব্যথা প্রতি 7ম দিনে দেখা দেয়, মানে 7 দিন পর পর তার মাথা ব্যথা দেখা দেয়। 3 নম্বর, একদৈশিক রোগ, যেমন অনিদ্রা, ক্ষুধামন্দা, মাইগ্রেন, অবসাদ ইত্যাদি, এগুলো হলো টিউবারকুলার মাইজম। 4. অন্যান্য অবস্থা যা অসংজ্ঞায়িত লক্ষণ বা খুব কম লক্ষণের সাথে উপস্থিত হয়, এটাও একদৈশিক রোগের মতন, মানে খুব কম লক্ষণের সাথে উপস্থিত হয় যে সকল রোগ, সেটা হলো টিউবারকুলার মাইজম। 5 নম্বর, সব ধরনের অ্যালার্জির প্রকাশ, যেমন খাবার এবং ধুলার অ্যালার্জি, এটি বারবার দেখা দেয়, মানে যে কোনো অ্যালার্জি সমস্যা যদি এটা বারবার দেখা দেয় তাহলে সেটা হলো টিউবারকুলার মাইজম। 6. সব ধরনের রক্তক্ষরণ, যে কোনো রক্তক্ষরণ হওয়া, সেটা হলো টিউবারকুলার মাইজম। 7 নম্বর, সব ধরনের পুনরাবৃত্তি সমস্যা, যে সকল সমস্যা বারবার পুনরাবৃত্তি হয় সেটা হলো টিউবারকুলার মাইজম, এটা যে কোনো রোগ হতে পারে। সোরার বৃদ্ধি খুব সকালে, সাইকোসিসের বৃদ্ধি দিনের বেলায়, সিফিলিসের বৃদ্ধি রাতে, আর টিউবারকুলারের বৃদ্ধি নির্দিষ্ট সময় পর পর দেখা দেয়, যেমন অমাবস্যায়, পূর্ণিমাতে, সিজনাল বৃদ্ধি। আমাদেরকে কোন মায়াজমের বৃদ্ধি কখন সেটা ভালোভাবে মনে রাখতে হবে। যেমন সোরার বৃদ্ধি খুব সকালে, সাইকোসিসের বৃদ্ধি দিনের বেলায়, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর সিফিলিসের বৃদ্ধি সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত। আর টিউবারকুলারের বৃদ্ধি হলো নির্দিষ্ট সময় পরপর দেখা দেয়, যেমন প্রতি অমাবস্যায় সে অসুস্থ হয়ে যায়, প্রতি পূর্ণিমাতে তার এই সমস্যা দেখা দেয়, বা সিজন পরিবর্তনে তার এই সমস্যা দেখা দেয়। 4টি মায়াজমের সাধারণ প্রকাশ। সোরার সাধারণ প্রকাশ: সোরা হলো সংবেদনশীল মায়াজম। 1. চুলকানি। সোরার সাধারণ প্রকাশটা হলো চুলকানি, প্রচুর চুলকানি, সবসময় চুলকায়, এর নির্দিষ্ট কোনো স্থান নেই, মাথা থেকে পা পর্যন্ত, মানে শরীরের যে কোনো স্থানের চুলকানি হলো সোরা। 2 নম্বর, অস্বাস্থ্যকর চর্ম, তাতে প্রচুর জ্বালা পোড়া এবং প্রচুর চুলকানি থাকে, তাদের চর্ম দেখলে বোঝা যায় যে এটা স্বাভাবিক না, এবড়ো থেবড়ো বা কর্কশ হতে পারে বা অমসৃণ হতে পারে, তাতে প্রচুর জ্বালা পোড়া থাকে এবং প্রচুর চুলকানি থাকে। 3 নম্বর, কোনো কিছুর অভাব, অল্পতা, কম বা অনুপস্থিতি, যেটা আগে বলছিলাম যে সব কিছু তাদের অভাব থাকে, অল্প থাকে, কম থাকে বা অনুপস্থিত থাকে, স্বাভাবিকের চেয়ে কম। 4 নম্বর, দুর্বলতা হলো শরিক মায়াজম। অনেক রোগী আছে যারা সবসময় বলবে যে আপনার কাছে আসলে বলবে যে আমার সবসময় দুর্বল লাগে, মানে আমার দুর্বলতার কোনোভাবে কাটে না, সেটা বুঝতে হবে যে এটা তার উপরে সোরা মায়াজমের প্রভাব আছে। 5 নম্বর, ধমনমূলক প্রবণতা, মানে সহজেই তার মধ্যে যে কোনো লক্ষণ চাপা পড়ে যায়। 6 নম্বর, মেমব্রেনের শুষ্কতা, আমাদের মুখমণ্ডলে, নাকের ভিতরে, পায়ুপথে যে সকল জায়গায় মেমব্রেন আছে, এই মেমব্রেনগুলোতে শুষ্কতা দেখা দেয়। 7 নম্বর, সব ধরনের হাইপো, যেমন
হাইপোপ্লেসিয়া, কোনো কোনো অঙ্গ বা টিস্যুতে কোষের অভাবকে বোঝায়। 8 নম্বর অ্যাট্রোফি, সর্বাঙ্গীন বা একাঙ্গীন শীর্ণতা, অসমক্রিয়া, রক্তাল্পতা এবং রক্তে অক্সিজেনের অভাব, মানে যে কোনো অভাবটা হলো সোরামাইজম। 9 নম্বর সোরার সকল স্রাব পাতলা এবং রক্তের জলীয় ভাগ যুক্ত থাকে। সোরার সকল স্রাব থাকে পাতলা এবং রক্তের জলীয় ভাগ যুক্ত থাকে। এটা কীভাবে বোঝা যাবে? যেমন আমরা সবাই জানি যে সোরা রোগীরা যখন অতিরিক্ত চুলকায় তখন তাদের লাল একটা রক্তের মতো দেখা যায়। এটা কিন্তু রক্ত না, এটা হলো রক্তের জলীয় অংশটা দেখা দেয়। যখন রক্ত পরীক্ষা করা হয় তখন কিন্তু রক্ত যদি একটা গ্লাসে নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে রক্তের উপরে একটা স্তর জমতেছে আর নিচে একটা স্তর জমতেছে। পাতলা যে অংশটা থাকে সেটা হলো রক্তের জলীয় ভাগ। সোরা রোগীদের সাধারণত রক্ত নির্গত হয় না, তাদের রক্তের জলীয় ভাগটা বের হয়ে আসে। সাইকোসিসের সাধারণ প্রকাশ: অসঙ্গতি। 1 নম্বর হলো সর্দি নির্গমন, মানে অতিরিক্ত কিছু নির্গমন হওয়া। 2 নম্বর তৈলাক্ত চর্ম। স্বাভাবিক চর্ম তো স্বাভাবিক থাকে, সোরার চর্মটা তেমন শুষ্ক থাকে, কিন্তু সাইকোসিসের চর্মটা তৈলাক্ত থাকে, মানে একটা বেশি থাকে এটা। 3 নম্বর অতিরঞ্জন বা অতিরিক্ততা, যেমন প্রচুর গাম হওয়া। কেউ এসে বললো যে আমার প্রচুর গাম হয়, মানে প্রচুর অতিরিক্ততা, এগুলো হলো সাইকোসিস মেজর। অস্থিরতা, বিশেষ করে শারীরিক, সে খুবই অস্থির, সেটা হলো সাইকোসিস মেজর। 5 নম্বর অভিব্যক্তিপূর্ণ প্রবণতা। লক্ষণগুলোর জন্য সর্বদা একটি বাহ্যিক বহির্গমন পথ থাকে। 6 নম্বর শব্দনের হাইপার, যেমন অতিবৃদ্ধি, উচ্চ রক্তচাপ, মানে বেশিটা হলো সাইকোটিক। অতিরিক্ত রক্তচাপ, অতিরিক্ত বৃদ্ধি, এগুলো হলো সাইকোটিক মেজর। 7 নম্বর টিস্যুর অতিরিক্ত পুষ্টি, যেমন স্থূলতা, অতিরিক্ত পুষ্টির কারণে সে দিন দিন মোটা হয়ে যাচ্ছে, এটা হলো সাইকোটিক মেজর। মানে অতিরিক্ত মোটা যারা থাকে তারা কিন্তু সাইকোটিক মেজরের। 8 নম্বর সাইকোসিসের স্রাব পুজযুক্ত থাকে, সাইকোসিসের স্রাবগুলো পুজযুক্ত থাকে। 9 নম্বর অতিরিক্ত নিঃসরণ, যে কোনো স্রাব অতিরিক্ত নিঃসরণ হলে বুঝতে হবে এটা সাইকোসিস মেজর। সিফিলিসের সাধারণ প্রকাশ: ডিওএস এবং অনিয়মিত প্রকাশ। 1 নম্বর হলো খোলা ক্ষত, যে কোনো ক্ষত যদি খোলা থাকে, মানে এটার মুখ দিয়ে বন্ধ না থাকে, খোলা থাকে, এটা কিন্তু সিফিলিটিক ক্ষত না। সাইকোসিসের ক্ষতগুলো এমন মুখ খোলা থাকবে, ফাটা থাকবে এরকম। পুজ এবং রক্তযুক্ত চর্মের ক্ষত, তাদের যে উদ্বেদ হবে, উদ্বেদে রক্তযুক্ত চর্মের ক্ষত থাকবে, যে ক্ষতটা থাকবে বা পুজটা হবে, এটা পুজ এবং রক্ত মিশ্রিত থাকবে, এটা কিন্তু সাইকোটিক চর্মের সমস্যা, যেমন তাদের পুজ হয়। আর সিফিলিটিকে থাকবে হলো চর্মে পুজ থাকবে এবং রক্ত মিশ্রিত থাকবে। অনিয়মিত এবং ছন্দ বৈষম্য পালস, তাদের পালসগুলো যদি আপনি পালস ধরেন দেখবেন যে এটা অনিয়মিতভাবে হইতেছে এবং তাতে কোনো ছন্দ নাই। 4 নম্বর ধ্বংসাত্মক এবং অধপতন, তাদের মধ্যে সবকিছু ধ্বংসাত্মক দেখা দেয়, মানে সবকিছু ধ্বংস হয়ে যায়, যেমন তার লিভার নষ্ট হয়ে গেছে, তার হার্টে রোগ ধরা পড়ছে, বা তার কিডনি নষ্ট হয়ে গেছে, এমন কিছু যেটা ধ্বংস করে ফেলবে, বা তার পায়ে একটা গ্যাংগ্রিন দেখা দিছে, মানে অধপতন হয়েছে। ডিওএস ডিসপেপসিয়া ডিস্ট্রফি আগে বলছি। 6 নম্বর মনমরা, বিষণ্ণতা এবং আত্মহত্যার প্রবণতা। 7 নম্বর সিফিলিসের স্রাব জাজালো, হাজাকর এবং দুর্গন্ধযুক্ত হয়, যে কোনো স্রাব যদি জাজালো হয়, হ্যাজাকর হয় এবং দুর্গন্ধযুক্ত হয় তাহলে সেটা হবে সিফিলিটিক মেজর। জাজালো বোঝা যায় হলো যেখানে লাগে সেখানে চুলকায় বা জ্বলে, আবার হ্যাজাকরটা বোঝা যায় সিলা যায়, আর দুর্গন্ধযুক্ত থাকবে। 8 নম্বর হলো হজমে বিশৃঙ্খলা, মানে তাদের হজমটা সঠিকভাবে হবে না, এটা হলো সিফিলিটিক মেজর। টিউবারকুলারের সাধারণ প্রকাশ: টিউবারকুলারের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে তাদের যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে, এটা বাহ্যিক হতে পারে বা এটা অভ্যন্তরীণ হতে পারে, ইন্টারনাল বা এক্সটার্নাল রক্তক্ষরণ
2 নাম্বার অ্যালার্জি সমস্যা, যে কোনো অ্যালার্জির সমস্যা যেটা বারবার হয়। 3 নাম্বার পালস থেমে থেমে হয়, যদি আপনি তাদের পালস দেখেন তাহলে তাদের পালসটা থেমে থেমে হবে। আর অনিয়মিত হলে সেটা হবে সিফিলিটিক। টিউবারকুলারের রোগীদের পালসটা থেমে থেমে হয়। 4 নাম্বার হলো পর্যায়ক্রমে এবং নির্দিষ্ট সময় পর পর আক্রান্ত হয়, তাদের যে কোনো সমস্যাটা পর্যায়ক্রমে দেখা দেয় এবং নির্দিষ্ট সময় পর পর রোগী আক্রান্ত হয়। 5 নাম্বার পরিবর্তনশীলতা, এটা শারীরিক হতে পারে বা মানসিক হতে পারে, তাদের যে রোগটা হয় রোগটাও বারবার পরিবর্তন হয়, আবার মানসিকভাবেও তারা পরিবর্তনশীল হয়। 6 নাম্বার অসন্তুষ্ট, তারা খুব সহজে সন্তুষ্ট হয় না, মানে তারা সবসময় অসন্তুষ্ট থাকে। 7 নাম্বার এমন জিনিসের প্রতি তীব্র আকাঙ্ক্ষা যা তাকে অসুস্থ করে তোলে, মানে তাদের এমন জিনিসের প্রতি আকাঙ্ক্ষা থাকে যা তাকে অসুস্থ করে তোলে। 8 নাম্বার টিউবারকুলারের সকল স্রাব রক্তাক্ত এবং সবুজ হয়। টিউবারকুলারের ক্ষেত্রে মনে রাখতে হবে তাদের যে কোনো স্রাব হবে রক্তাক্ত এবং সবুজ। 9 নাম্বার শীত লাগার সাথে তৈলাক্ত চর্ম, তৈলাক্ত চর্ম কিন্তু সাইকোটিক, কিন্তু শীত লাগার সাথে যদি তার চর্মটা তৈলাক্ত হয় তাহলে সেটা হবে টিউবারকুলার। এখন এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? ফোড়াটা আমরা কোন মায়াজাম ধরবো? ফোড়াটা ফোড়ার ভিতরে এখন বুঝতে হবে যে ফোড়াটা কোন অবস্থায় আছে। ধরেন আমরা চার্ট থেকে দেখি, যদি দেখেন ফোড়াটা দেওয়া আছে সরিক, মানে প্রথম অবস্থায় যদি থাকে সেটা হবে সরিক, যখন পুজ নিঃসরণ শুরু হয়ে যাবে তখন কিন্তু এটা সাইকোসিসে চলে যাবে। আবার যখন পুজ এবং রক্ত মিশ্রণ হবে, একসাথে দুইটা বের হবে, অনেক পুজ থেকে ফোড়া থেকে দেখা যায় যে পুজ আর রক্ত একসাথে নির্গত হইতেছে, তখন এটা বুঝতে হবে এটা সিফিলিটিক। আর যখন ফোড়া থেকে সম্পূর্ণ রক্তই নির্গত হবে তখন এটা টিউবারকুলারে চলে যাবে। একটা জিনিস যেটা ওই ক্যান্সার যেটা হয় ওইটা তো ক্যান্সারিয়াস মধ্যে একটা মায়াজম দিল অনেকে চিহ্নিত করে। হ্যাঁ হ্যাঁ তো এটা কি স্যার আসলে হ্যাঁ, এই যে স্যার আসলে ওই কি বলেন? যে চার্টের ভিতরে এই যে দেখেন পুরো চার্টটা দেওয়া আছে, এখানে কিন্তু ক্যান্সার মাইজমটাও দেওয়া আছে, যে ক্যান্সার মাইজমের কোনটা হইতে পারে দেখে কোন লক্ষণ। এই যে মারাত্মক রক্তাল্পতা, এটা হলো ক্যান্সারাস মাইজম, ঠিক আছে। এটা এখন ধরেন এটার ভিতরে মতভেদ আছে, অনেকে সোরাস, সিফিলিস, সাইকোসিস এই তিনটার বাইরে অন্য কোনো মায়াজমটা মানে না। আবার ধরেন রাজন শঙ্করন কিন্তু মানে তিনটার জায়গায় 10টা মায়াজম উনি আলাদা করছেন, উনি 10টা মায়াজম বিবেচনা করেন ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে, উনি আরও কয়েকটা মানে আবিষ্কার করছেন। আর সপ্তর্ষি ব্যানার্জি ওনারা আর কি টিউবারকুলার পরে ক্যান্সারাস মায়াজমটাকে মানে 5টা মায়াজম অনুসরণ করেন। দেখেন আরেকটা খুব সুন্দর লক্ষণ এখানে দেওয়া আছে, নবজাতকদের শরীরে হালকা অথবা গাঢ় বাদামি জন্মগত চিহ্ন। অনেক বাচ্চাদের কিন্তু এরকম জন্মগত চিহ্ন দেখা দেয় গাঢ় বাদামি, সেটা কিন্তু ক্যান্সারাস মায়াজমের, ঠিক আছে। এরকম অনেকগুলো দেওয়া আছে। দাঁতের ক্ষয়, এটাও ক্যান্সারাস মায়াজম, সাথে সিফিলিটিক মায়াজম।